তাহলে আমরা গত ক্লাসে কোন পর্যন্ত দেখেছিলাম? আমরা গত ক্লাসে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের যে সার্কিট সেটা আমরা ডেভেলপ করেছিলাম, এবং আমরা কোন পর্যন্ত ডেভেলপ করেছিলাম আমি একটু যদি ড্র করি। এটা আমরা হচ্ছে যে ড্র করতেছি আর কি। এটা প্রাইমারি উইন্ডিং এন্ড দিস ইজ হচ্ছে আমার সেকেন্ডারি উইন্ডিং। ওকে, এবং আমার কি করছিলাম যে প্র্যাকটিক্যাল উইন্ডিং এ যেহেতু একটা কি থাকে, ওহমিক রেজিস্ট্যান্স থাকে, এইটা অ্যাড করেছিলাম। এবং হচ্ছে আমার উইন্ডিং এর যেহেতু কোরের পারমিয়াবিলিটি ইনফাইনাইট ছিল না, সুতরাং কিছু ফ্লাক্স লিকেজ করছিল, এবং লিকেজ ফ্লাক্সকে দেখানোর জন্য আমরা কি করেছিলাম, একটা হচ্ছে ইন্ডাক্টর শো করেছিলাম। সেকেন্ডারি তো সেম কাহিনী, একটা হচ্ছে কিছু রেজিস্ট্যান্স ছিল। আচ্ছা, এই প্রাইমারি রেজিস্ট্যান্সকে আর ওয়ান বলতেছি, এবং হচ্ছে যে এই যে ইন্ডাক্টর সেটাকে বলতেছি কি এল ওয়ান, এই রেজিস্ট্যান্সকে বলেছিলাম আর টু। এবং একইভাবে সেকেন্ডারি তো আমার কি থাকবে, এটা লিকেজ রিঅ্যাক্টেন্স থাকবে, সেজন্য এটা নাম দিয়েছিলাম এল টু। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ছিল। এখানে লেটসে আমাদের এখানে কি একটা লোড ছিল, এবং লোড টার্মিনাল ভোল্টেজ কত ভি। সেম একইভাবে আমাদের এখানে কি ছিল, সোর্স ছিল, এবং এই সোর্সের ভোল্টেজ ধরে নিলাম আমরা ভি বা ভি ওয়ান। ঠিক আছে, এখানে ভিটি না লিখে ভি টু লিখি। ঠিক আছে, যেহেতু প্রাইমারি সেকেন্ডারি বোঝাচ্ছে এইটা ছিল। এবং ইকুয়েশন কি ছিল, আমার প্রাইমারি সাইডের ইকুয়েশন ছিল যে ভি ওয়ান সমান হচ্ছে কি, এবং এটা আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস ফরম্যাটে যদি লিখি তাহলে ভি ওয়ান টি সমান হচ্ছে এখানে তাহলে কত, আই ওয়ান টি। এই কারেন্ট, আপাতত কারেন্ট কি ছিল আমাদের আই ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে কি আর ওয়ান প্লাস এটা ইনস্ট্যান্টেনিয়াস ফর্ম কি হবে, এল ওয়ান টি আই ওয়ান টি ডিভাইডেড হচ্ছে কত। ঠিক আছে, এবং একইভাবে সেকেন্ডারিতে তাহলে কি ছিল, আমরা সরি এখানে আরেকটা কি হবে, এখানে একটা ভোল্টেজ ইন্ডিউস ভোল্টেজ ছিল, সেটা কি ছিল ই ওয়ান। ঠিক আছে, এটাও কি ইনস্ট্যান্টেনিয়াস ফর্মে হলে ই ওয়ান টি। একইভাবে সেকেন্ডারি দিকে হবে এই ইন্ডিউস ভোল্টেজের পরিমাণ হচ্ছে ই টু টি, তার মানে ই টু টি সমান হবে, ই টু টি সমান হবে আমার ভি টু টি প্লাস হচ্ছে আই টু টি ইন্টু হচ্ছে কত আর, আর এর একপাশে যে ভোল্টেজ হবে সেটা হচ্ছে কত, এল টু ডি আই টু টি ডিভাইডেড বাই হচ্ছে কত ডি। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ফর্ম। তো আমরা ইনস্ট্যান্টেনিয়াস ফর্মে আমরা যদি এসি অ্যানালাইসিস করবো এবং স্টেডি স্টেট অ্যানালাইসিস আমরা করি এসব পাওয়ারের ক্যালকুলেশনে। ঠিক আছে না, পাওয়ার সিস্টেমে যে বিষয়গুলো থাকে আর কি। তো তাহলে আমরা যে এর কি করবো, ফেজর ফর্মে লিখবো। তো ফেজর ফর্মে আমরা যদি লিখি তাহলে কি, জাস্ট এখানে ভি ওয়ান লিখবো। ঠিক আছে, এখানে কি আই ওয়ান কত আর ওয়ান প্লাস হচ্ছে কি, এইটাকে যদি আমরা ফেজার ফর্মে লিখি তাহলে এটা বসবে কি জে এক্স। আচ্ছা, কারেন্ট থাকবে একটা আয়ন জে এক্সএল। ঠিক আছে, দেন হচ্ছে এটা ফেজার ফর্মে কি হবে ই ওয়ান। তার মানে এগুলো ফেজার কোয়ান্টিটি, তার মানে এগুলোতে একটা কি ভ্যালু থাকবে, পাশে কি একটা অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, একইভাবে এখানে কি হবে ই টু সমান হবে কত বি টু, এগুলো সব ফেজার ফর্ম। ঠিক আছে, দেন কত আই টু আর, আর টু এখানে টু মিস হয়ে গেছে, আর টু। আর এইটাকে যদি আমরা ফেজার ফর্মে লিখি তাহলে সেটা কি লেখা যায়, জে আই টু এক্স টু। ঠিক আছে, ফেজার ফর্ম কিভাবে লেখা যায় এগুলো আমরা কোনো একটা কোর্স আর কি দেখাইছি। ঠিক আছে, তো আমি তারপরে এখানে বলে দিই যে সিম্পল যেটা আর কি, যে ডেরিভেশন মানে হচ্ছে জে ওমেগা। ঠিক আছে, ডেরিভেশন মানে জে ওমেগা, এল যেহেতু আছে এল টু হয়ে গেল, আর হয়ে গেল আই টু। ঠিক আছে, তো জে ওমেগা এল সমান কি এক্স এল, না ওমেগা এল সমান আছে এক্স এল বলতে পারি, আর জে সামনে থেকে গেল, আর এখানে কি আই টু হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে এটা আর কি লেখা যায়। তো এইটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, এইটুকু অংশ হচ্ছে কি আমার আইডিয়াল। ঠিক আছে, এখানে এইটুকু অংশ হচ্ছে কি আই, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারকে কি একটা আইডিয়াল অংশ দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে, সাথে কি প্র্যাকটিক্যাল জিনিস থাকে। এখন এই পর্যন্ত আমাদের যেটা কনসিডার করা হয়েছিল এটা কি, যে কোরের পারমিয়াবিলিটি ইনফাইনাইট ছিল না, সুতরাং লিকেজ রিঅ্যাক্টর নিয়েছি, এবং হচ্ছে আমার যে কয়েলটা নিয়েছি সেই কয়েলের হচ্ছে কি রেজিস্ট্যান্স। ঠিক আছে, কিন্তু যেহেতু কোরের পারমিয়াবিলিটি ইনফাইনাইট না, ঠিক আছে না, কোরের পারমিয়াবিলিটি ইনফাইনাইট না, সুতরাং হচ্ছে আমার যে এই কোরের ভিতর ফ্লাক্সের সেট আপ করতে, এই কোরের ভিতর ফ্লাক্সের সেট আপ নিশ্চয়ই কোনো হচ্ছে কি ম্যাগনেটাইজেশন কারেন্ট লাগবে। ঠিক আছে, অবশ্যই কি লাগবে, ম্যাগনেটাইজেশন কারেন্ট লাগবে। সুতরাং এই ম্যাগনেটাইজেশন কারেন্টের যে কম্পোনেন্ট সেটা কিন্তু এখানে ইনকর্পোরেট করা হয় নাই। দুই নম্বর জিনিস হচ্ছে, কোর যেহেতু আইডিয়াল না প্র্যাকটিক্যাল, সুতরাং কি থাকবে, হিস্টেরিসিস লস থাকবে এবং এডি কারেন্ট লস থাকবে, যেটাকে আমরা কোর লস বলি সিম্পলি। ঠিক আছে, সুতরাং এই জিনিসটাও কিন্তু এই সার্কিটের ভিতর ইনকর্পোরেট করা হয় নাই। সুতরাং আমরা এখন এই দুইটা জিনিস যদি আমরা ইনকর্পোরেট করি তাহলে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের পুরা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, এখন এই দুইটা জিনিস আমরা এখন কি করবো, ইনকর্পোরেট করব। তাহলে আমাদের কি করবো এখন হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। ঠিক আছে, এটাকে বলে কি ম্যাগনেটাইজেশন কারেন্ট। এই কনসেপ্টটা কোথা থেকে আসছে আমরা জানি, আমরা পড়েছি যে ফ্লাক্স সমান হচ্ছে কি এমএমএফ ডিভাইডেড বাই রিল্যাক্টেন্স, এবং এমএমএফ সমান কি ছিল, এন ইনটু ছিল কি আই। ঠিক আছে না, ডিভাইডেড বাই কি রুল। তো এন হচ্ছে কি নাম্বার অফ টার্নস, তার ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা জাস্ট হচ্ছে কত মানে হচ্ছে যে কয়টা টার্ন আমরা জড়াইতেছি কন্ডাক্টরে, আর হচ্ছে রিল্যাক্টেন্স, পুরো রিল্যাক্টেন্স। সুতরাং আমাদের এই ফাই কে সেট আপ করতে অবশ্যই কি লাগতেছে, আমাদের কারেন্ট
লাগতেছে, ঠিক আছে না? কারণ যেহেতু রিল্যাক্টেন্স একটা ফাইনাইট ভ্যালু, রিল্যাক্টেন্স যদি ইনফাইনাইট হতো সেক্ষেত্রে আই এর ভ্যালু জিরো লাগতো, ঠিক আছে? বাট রিল্যাক্টেন্স যেহেতু এখানে একটা সামথিং ফাইনাইট ভ্যালু, সরি কি বললাম, ভুল বলছি আর কি। রিল্যাক্টেন্স যদি আমার জিরো হতো তাহলে আই এর ভ্যালু কি হতো, জিরো প্রয়োজন হতো, ঠিক আছে? যেটা আমরা আইডিয়াল ট্রান্সফর্মার দেখেছিলাম যে পারমিয়াবিলিটি ইনফাইনাইট মানে রিল্যাক্টেন্স হচ্ছে কি জিরো, সুতরাং ওখানে কোনো ম্যাগনেটাইজেশন কারেন্টের প্রয়োজন নেই, জিরো কারেন্টে সে কি করতে পারতো, সে ফ্লাক্স সেট আপ করতে পারতো। বাট যেহেতু রিল্যাক্টেন্স জিরো না, সামথিং ফাইনাইট ভ্যালু, সুতরাং আইকে কি হতে হবে, সামথিং ফাইনাইট ভ্যালু হইতে হবে, ঠিক আছে? এই কারেন্ট যে এমএমএফটা ক্রিয়েট করবে, ঠিক আছে, সেই কারেন্টটাকে বলতেছি কি আমি কি, ম্যাগনেটাইজেশন কারেন্ট। ওকে, এই ম্যাগনেটাইজেশন কারেন্টকে আমরা হচ্ছে কি বলি, আই মিউ অনেক সময় মানে হচ্ছে যে দ্বারা রিপ্রেজেন্ট করি, অথবা হচ্ছে কি আই এম দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে আমরা ডেফিনেশন আর লিখতেছি না, ডেফিনেশন তো বলা হয়ে গেছে। এখন আসে আমরা কি কোর লসে দুইটা কম্পাউন্ড রয়েছে, ঠিক আছে? কোর লসে দুই ধরনের লস হবে, একটা হচ্ছে একটাকে বলতেছি কি আমরা কি এডি কারেন্ট লস, আর একটা হচ্ছে কি আমাদের হিস্টেরেসিস লস। তো প্রথমে আমরা এডি কারেন্ট লস নিয়ে একটু কথা বলি, যে এডি কারেন্ট লসটা, না সরি, হিস্টেরেসিস লস নিয়ে আমরা প্রথমে বলি। তো হিস্টেরেসিস লসটা কিভাবে জেনারেট হয়, এখানে একটু সংক্ষেপে বলা আছে যে হিস্টেরেসিস লস অকার্স বিকজ অফ দ্য ম্যাগনেটিক ডোমেইন ইন দ্য আয়রন কোর কন্টিনিউয়াসলি চেঞ্জ দেয়ার ডাইরেকশন এজ এসি কারেন্ট ফ্লো। তার মানে আমার এই একটা যদি একটা কোর হয়, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, তাহলে আমাদের এসিতে আমরা জানি কি কন্টিনিউয়াসলি হচ্ছে 50 হার্টজ আমাদের এসি, যেহেতু সোর্স অফ ফ্রিকোয়েন্সি, তার মানে প্রতি মিনিট না সরি প্রতি সেকেন্ডে কি 50 দিক পরিবর্তন করতেছে। কারণ কারেন্টের ডাইরেকশন অনুযায়ী কি হবে, আমাদের যে এর ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোল গুলো রয়েছে সেগুলো কি ওরিয়েন্ট হয়, ঠিক আছে? তার মানে 50 বার যদি সে কারেন্টের পরিবর্তন হয় দিক, তার মানে কি হবে, আমার ম্যাগনেটিক ডাইপোল গুলোর 50 বার দিক পরিবর্তন, ঠিক আছে? ইন এসি সাপ্লাই দ্য ম্যাগনেটিক ফিল্ড রিভার্স ডাইরেকশন মেনি টাইমস পার সেকেন্ড, 50 হার্জ হিসাবে এটা বলেছে। দ্য টাইনি ম্যাগনেটিক ডোমেইনস ইন দ্য কোর মাস রিলাইন এভরি সাইকেল। তার মানে সে কি করবে, ম্যাগনেটিক ডাইপোল গুলো সেই কারেন্টের ডাইরেকশন অনুযায়ী সে কি করবে, অ্যালাইন করবে, ঠিক আছে? দিস রিপিটেড রিঅ্যালাইনমেন্ট কজেস এনার্জি লস ইন দ্য ফর্ম অফ হিট। তার মানে এটা কি যে বারবার রিঅ্যালাইন হচ্ছে, এটার কারণে কি হচ্ছে, একটা এনার্জি লস হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি, যে এনার্জি লসটা হিট হিসাবে প্রডিউস হয়, ঠিক আছে? তার মানে যেহেতু এটা হিট হিসেবে প্রডিউস হচ্ছে, ওকে, আর আমাদের সার্কিটে হিট হিসেবে প্রডিউসিং হচ্ছে যে কম্পোনেন্ট হিসেবে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে কি রেজিস্টার। তার মানে কোর লসকে দেখাবো কি আমরা একটা রেজিস্টার দিয়ে, ঠিক আছে? তাহলে কোর লসটা মানে হিস্টেরিসিস লসটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কি ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল কোর আর রিপ্রেজেন্ট বাই দ্য হিস্টেরিসিস লুপ। আমরা সবাই বিএইচ কার্ভ পড়েছি, ঠিক আছে না? আমরা এই নিয়ে এখন বেশি কথা বলবো না, এরপরে যখন আবার হচ্ছে যে এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস নিয়ে কথা বলবো তখন ওখানে আর একটু ডিটেলস বলবো আর কি। তো হিস্টেরিসিস লুপে কি হয়, যে লেটস সে একটা ভার্জিনাল হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল হয়, তাহলে ভার্জিনাল ম্যাটেরিয়াল হলে তার বিএইচ কার্ভটা কি হয়, বিএইচ কার্ভকে আবার কি বলা হয়, পাই ভার্সেস আই বলা যেতে পারে, ঠিক আছে? এই আইটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। তো ম্যাগনেটাইজেশন কারেন্ট যদি আমরা প্রথমে নিয়ে যাই এভাবে, ঠিক আছে, তাহলে প্রথমে গেল এটা, দেন আমরা যদি কারেন্ট কমানো শুরু করি, ঠিক আছে, কমানো শুরু করলে এইভাবে আসে, ঠিক আছে? তার মানে এভাবে বাড়তে বাড়তে যখন একটা পয়েন্টে গেল, দেন কারেন্ট যদি কমাইতে যায়, ঠিক আছে, কারেন্ট যদি কমায় তাহলে দেখা যাবে এই যে জিরো কারেন্টের সময় কি থাকবে, একটা সামথিং একটা হচ্ছে কি ফ্লাক্স থেকে যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় কি রেসিডুয়াল ফ্লাক্স, ঠিক বা রেসিডুয়াল ম্যাগনেটিজম, ঠিক আছে? সুতরাং এই রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি আমরা জিরো করতে যাই, তাহলে রিভার্স ডাইরেকশনে কি করতে হবে, সামথিং এটা কারেন্ট দিতে হবে, আমি এই পরিমাণ কারেন্ট, দেন এই রিভার্স ডাইরেকশন যদি আমি বাড়াইতে থাকি, ঠিক আছে, বাড়াইতে যাবে এরকম হয়ে যাবে, স্যাচুরেশনে যাবে। আবার যদি আমি কি করতেছি, রিভার্স ডাইরেকশন আবার কমাইতে থাকি, তাহলে কমানোর পর কারেন্ট যখন কম হবে, মানে কারেন্ট যখন জিরো হবে, তখন আবার কি হয়ে যাবে, আমার নেগেটিভ দিকে আমার কি ফ্লাক্স থেকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি রেসিডুয়াল ম্যাগনেটিজমের প্রপার্টি। তার মানে একে আবার যদি জিরো করতে যাই, তাহলে আমরা কি করতে হবে, আর আবার হচ্ছে কি এই পজিটিভ দিকে আমাদের কারেন্ট দিতে হবে, ঠিক আছে? সেম একইভাবে যদি আমরা পজিটিভ বাড়াইতে থাকি, তাহলে এইভাবে কি হবে, সেটাকে ফলো এইরকম হচ্ছে বেশ কয়েকটা লুপ হবে, আলটিমেটলি কোনো একটা হচ্ছে কি এইভাবে একটা লুপে এসে এটা স্টেবল হবে, ঠিক আছে? বিষয়টা মানে বুঝালাম আর কি, যে এরকম বারবার করতে যদি থাকে এভাবে যাবে, এভাবে যাবে, নট নেসেসারি যে আগের মানে পরের সাইকেলে এসে হচ্ছে আগের লুপটাকে ফলো করবে, ঠিক আছে? এভাবে গেল, এইভাবে আসলো, ধরো এটা একটা সাইকেল হলো, ঠিক আছে? পরে দেখা গেলো যে আর একটু কোনোভাবে উপরে গেল, নিচে গেল, এইভাবে এভাবে হচ্ছে বারবার চেঞ্জ হইতে হচ্ছে, আলটিমেটলি কি কোনো একটা লুপে এসে একটা সিঙ্গেল বলা যেতে পারে যে লুপে কি স্টেবল হবে। তার মানে ধরে নিলাম যে এটা, ঠিক আছে? তাহলে এই যে এরিয়া, ঠিক আছে না, হিস্টেরিসিস লুপের যে এরিয়া, এইটুক এরিয়ার টুকুর হচ্ছে যে ক্ষেত্রফলটা হচ্ছে কি আমার হিস্টেরিসিস লসের সমান হবে, ঠিক আছে? এজন্য বলা হচ্ছে আমার যে হিস্টেরিসিস লুপের যে রিপ্রেজেন্ট বাই দ্য হিস্টেরিসিস, ঠিক আছে, আমার হচ্ছে কোর লস কম হচ্ছে যে কোর লসটাকে। দেন আমরা এডি কারেন্ট নিয়ে একটা কথা বলি। এডি মানে তো হচ্ছে সার্কুলার, ঠিক আছে, মানে ঘূর্ণি। এডি কারেন্ট লস এটার কাহিনীটা কি আমরা দেখি যে এটা বলা যেতে পারে আর কি, যে লেন্জ ল এর কনসেপ্ট আর কি, ঠিক আছে? লেন্স কি বলতেছিল যে
কোনো একটি ম্যাটেরিয়ালের ভিতরে যদি মানে ফ্লাক্স পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে ওই পরিবর্তনশীল ফ্লাক্সকে অপোজ করার জন্য আর একটা কি আসবে, একটা হচ্ছে যে ইনডিউস ভোল্টেজ আসবে। ইনডিউস ভোল্টেজের কারণে কারেন্ট আসবে, ওই কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স তৈরি হবে, সেটা কিন্তু আগের ফ্লাক্সে অপোজ করবে। সেম থিং এখানে কিন্তু ঘটে, ঠিক আছে। লেটস সে আমার হচ্ছে কি এটা একটা আমাদের কোর, ঠিক আছে, এটা আমাদের একটা কোর। এটাকে আমরা হচ্ছে যে একটু 3D করার চেষ্টা করি, ঠিক আছে, 3D করার চেষ্টা করি, তাহলে আরো দেখতে সুন্দর, ঠিক আছে। এটা আমাদের একটা কোর ধরি, তো এই কোরের ভিতর দিয়ে আমার হচ্ছে কি ফ্লাক্সটা পাস করতেছে, ঠিক আছে। এই ফ্লাক্সটা কোন ধরনের ফ্লাক্স, এই ফ্লাক্সটা হচ্ছে চেঞ্জিং ইন নেচার, ঠিক আছে, চেঞ্জিং ইন নেচার। তার মানে একবার কি পজিটিভ দিকে বেশি হবে, একবার হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে, একবার পজিটিভ বেশি হবে, নেগেটিভ। ওকে, তাহলে মেটেরিয়ালের হচ্ছে প্রপার্টি হচ্ছে তারা সিমেট্রিকে পছন্দ করে। সিমেট্রি মিন্স হচ্ছে তার ভিতরে ফ্লাক্স যাচ্ছে ভালো কথা, সেই ফ্লাক্সটা যদি স্টেডি ফ্লাক্স হয়ে যায়, তার মানে একটা যদি কনস্ট্যান্ট ফ্লাক্স হয়ে যায়, ঠিক আছে, সে ফ্লাক্সটা যদি কনস্ট্যান্ট ফ্লাক্স হয়ে যায়, সেটা যদি দিক পরিবর্তন না করে অথবা ভ্যালু পরিবর্তন যদি না করে, তাহলে এই ম্যাটেরিয়াল কোনো বদার করবে না, ঠিক আছে, কোনো একে বাধা দান করার চেষ্টা করবে না। কিন্তু এই ফ্লাক্সটা যদি পরিবর্তনশীল হয়, ঠিক আছে, ভ্যালু কম বেশি হয়, দিক পরিবর্তন করে, এরকম যদি হয়, তাহলে সে কিন্তু মেজাজ খারাপ, এবং মেজাজ খারাপ করে কি করবে, তাকে সে বাধা দেওয়ার চেষ্টা। এখন এই যে পরিবর্তন হচ্ছে ফ্লাক্সটা, এই পরিবর্তনকে সে কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, কারণ তার মেজাজটা খারাপ হচ্ছে কি কারণে, পরিবর্তন হচ্ছে এই কারণে। এখন ফ্লাক্সকে সে যদি পরিবর্তন, ফ্লাক্সের পরিবর্তনকে সে যদি বাধা প্রদান করতে হয়, তাহলে তাকে কি করতে হবে, তাহলে যেই দিকে পরিবর্তন হচ্ছে তার বিপরীত দিকে তাকে কি করতে হবে, আমার আরেকটা ফ্লাক্স প্রডিউস করতে হবে, ঠিক আছে। লেটস সে এই দিক বরাবর আমার ভ্যালুটা বাড়তে আছে, ঠিক আছে, এই দিক বরাবর ভ্যালুটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। তাহলে এই বাধা মানে বাড়াটাকে তাকে যদি বাধা প্রদান করতে হয়, তাহলে সেম একইভাবে কি করতে হবে, এই বিপরীত দিকে একই রেটে মনে করো যে ওকে বাধা প্রদান করতে হবে, তাহলে আলটিমেটলি কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালুই থাকবে, ঠিক আছে। তো সেম জিনিসই এখানে আরটা কি করবে, সে বিপরীত দিকে একটা ফ্লাক্স প্রডিউস করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন ফ্লাক্স প্রডিউস হয় কিভাবে, আমরা জানি ফ্লাক্স প্রডিউস করতে কি লাগে, কারেন্ট লাগে। সুতরাং এই যে বাধা প্রদানকারী ফ্লাক্সটা প্রডিউস করতে, তাকে মানে যে ক্রিয়েট করতে হচ্ছে একটা কারেন্ট, এই কারেন্টটাকে বলা হচ্ছে এডি। এখন এডি কেন বলা হচ্ছে, এডি মানে একটা ঘূর্ণি বলা যেতে পারে, ঠিক আছে, একটা ঘূর্ণি। তো আমরা যদি একটা রেখা দ্বারা চিন্তা করি যে লেটস সে এ হচ্ছে আমরা ফ্লাক্স, এটা হচ্ছে কি পরিবর্তন হচ্ছে কোন দিক, বাম থেকে ডান দিক বড়, ঠিক আছে। তো এই ফ্লাক্সের চিন্তা করো, এই ফ্লাক্সকে যদি আমি এই ফ্লাক্সের অপোজিটে একটা যদি ফ্লাক্স আর একটা এইভাবে ক্রিয়েট করতে যাই, ঠিক আছে, এইভাবে ক্রিয়েট করতে যাই, তাহলে এই ফ্লাক্সের কারেন্ট কিভাবে তৈরি হইলে এই ফ্লাক্সের ডাইরেকশনটা এরকম হবে, আমরা সিম্পলি জানি, ঠিক আছে না, সিম্পলি জানি যে আমরা যদি কি করি, একটা কয়েল জড়াই, ঠিক আছে, একটা যদি আমরা কয়েল জড়াই দিই, কয়েল জড়াই যদি এভাবে কারেন্ট এন্টার করাই এবং এটা যদি এই লুপ্ত হয়, তাহলে আমাদের যে রাইট হ্যান্ড রুলস রয়েছে, তার মানে আমার আঙ্গুলগুলো হচ্ছে কি টার্ন যদি বোঝায়, ঠিক আছে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কি হবে, এরকম হবে, ঠিক আছে না, ফ্লাক্সের ডাইরেকশন। সুতরাং এই ফ্লাক্স যদি আমরা প্রডিউস করতে হয়, তাহলে এই কি রকম কারেন্টটাকে ঘুরতে হবে, কারেন্টকে তাহলে আমাদের এইভাবে ঘুরতে হবে, ঠিক আছে, এইভাবে ঘুরতে কি হবে, এই উপর দিক যে নিচের দিকে আসবে, ঠিক আছে, কারেন্টটা এইভাবে তৈরি হইতে হবে, ঠিক আছে, কারেন্টটা কিভাবে তৈরি হতে হবে, এইভাবে তৈরি হতে হবে। রোটেশনটা যদি আমরা দেখাই, এই যে এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে যে এইভাবে যাবে, এবং এই এই যে ঘূর্ণি, এই ঘূর্ণির ভিতরে মনে করো ফ্লাক্স, তবে কারেন্টটা এভাবে যদি ঘুরে, তাহলে কি হবে, ফ্লাক্সটা আমার প্রডিউস হবে কিভাবে, ঠিক আছে। তাহলে চিন্তা করো যে এই যে ফ্লাক্স আমার পরিবর্তন হচ্ছে বাম থেকে ডান দিকে, ঠিক আছে, বাড়তেছে মনে করো, তাহলে এই সময় কারেন্ট গুলো কিভাবে প্রডিউস হবে, কারেন্ট গুলো প্রডিউস হবে এইভাবে ঘূর্ণি আকারে, ঠিক আছে। এটা অন্য কালার নিয়ে আমরা সাদা কালার নিলাম, লেটস সে কিরকম হবে, এইভাবে ঘূর্ণি তৈরি হবে, ঠিক আছে, এইভাবে ঘূর্ণি তৈরি হবে প্রতিটা পয়েন্টে মনে করো যে এইভাবে কি হবে, ঘূর্ণি তৈরি, তো এইভাবে তাহলে কি হবে, অসংখ্য ঘূর্ণি তৈরি হবে, ঠিক আছে, অসংখ্য ঘূর্ণি তৈরি। এখন এই যে ঘূর্ণিটা তৈরি হচ্ছে, এটা তো কোনো একটা মেটেরিয়ালের ভিতরেই ঘূর্ণিটা তৈরি হচ্ছে, ঠিক আছে না, লেটস সে এটা যদি আমরা সলিড ম্যাটেরিয়াল হয়, তো এর ভিতরে তৈরি হচ্ছে, তো এই কারেন্টটা যখন ঘুরতেছে, তখন সে কি করতে, একটা রেজিস্ট্যান্সকে ফেস করতেছে, ঠিক আছে না। সুতরাং এই রেজিস্ট্যান্স কি করবে, রেজিস্ট্যান্স ভিতরে কারেন্ট গেলে সে কি করবে, হিট হিসাবে প্রডিউস করবে, ঠিক আছে। সুতরাং আমার এটা কি হিসাবে তৈরি হচ্ছে, হিসাবে তখন এই কারেন্টের কারণে হিট প্রডিউস হচ্ছে, আর এটাই হচ্ছে কি আমার, ঠিক আছে। তো এরকম অসংখ্য কি হবে, এরকম ঘূর্ণি তৈরি হবে। তাহলে এখন যদি আমরা কি করতে চাই, এই রেজিস্ট্যান্সকে বাড়াইতে চাই, ঠিক আছে না, আমাদের লসটা হচ্ছে কি আই স্কোয়ার ইন্টু হচ্ছে কি আর, ঠিক আছে না, আই স্কোয়ার আর। এখন আর এর ভ্যালু যদি আমি বাড়াইতে চাই, তাহলে টোটাল লস কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে না, টোটাল লস কি হবে, কমে যাবে। সুতরাং এই টোটাল লসকে আমি যদি কমাইতে যাই, তাহলে ঘূর্ণিটা যে পথে তৈরি হচ্ছে সেই পথে আমাকে কি করতে হবে, রেজিস্ট্যান্স বাড়াইতে হবে, ঠিক আছে। তো এখন একটা চিন্তা করি যে একটা প্লেট মনে করো, এরকম একটা প্লেট রয়েছে, সলিড প্লেট না মনে করি, এটা সলিড একটা হচ্ছে কি আয়তাকার বস্তু, মানে এই বস্তুটা, ঠিক আছে, ঠিক আছে। এখন এর যে রেজিস্ট্যান্স, একে যদি আমি ভিতর দিয়ে এভাবে কেটে কেটে স্লাইস বানাই, ঠিক আছে, কিভাবে, এরকম করে যদি স্মল স্লাইস বানাই, মানে এরকম একটা প্রতিটা কি হবে, একটা স্লাইসের একটা প্লেট তৈরি হবে, কারণ প্লেট গুলো তার মানে এভাবে যদি দেখাই, তাহলে মানে এরকম হবে।
ঠিক আছে, এভাবে যদি কাটি এবং এই কাটার ভিতরে এর ভিতরে যদি আমি কি করে দিই, একটা হচ্ছে নন কন্ডাক্টিভ মেটেরিয়াল দ্বারা কি করি, রিপ্লেস করি, বা হচ্ছে রং করে দিই, বা হচ্ছে যে কি বলে এটাকে, যে কোনো ধরনের যদি রং করেছি, যে রংটা হচ্ছে যে ই টাইপের আর কি, যে কন্ডাক্টিভ না, তাহলে আগে যখন সলিড ছিল তখন যে রেজিস্ট্যান্স ছিল, এখন যদি আমরা এরকম করে দিই, স্লাইস করে দিই, তাহলে কি সেম রেজিস্ট্যান্স থাকবে? অবশ্যই থাকবে না, অনেক হাই রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় কি, ল্যামিনেশন। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় কি, ঠিক আছে, তাহলে ল্যামিনেশন কোন বরাবর হবে? ল্যামিনেশন ওই বরাবর হবে যে ঘূর্ণিটা যে বরাবর তৈরি হচ্ছে, মানে ঘূর্ণিটা, মানে এডি কারেন্টটা যে পাথে সার্কুলেট করতেছে, তো সার্কুলেট করতেছে কিভাবে, এইভাবে। তার মানে আমাদের যে স্লাইস গুলো হবে, সেই স্লাইস গুলো কোন ভাবে হবে? স্লাইস গুলো এইভাবে লম্বালম্বি ভাবে হবে। ঠিক আছে, স্লাইস গুলো হবে এই লম্বালম্বি ভাবে, এই লম্বালম্বি ভাবে। ঠিক আছে, এইভাবে লম্বালম্বি ভাবে স্লাইস, এরকম এদিকে না, কিন্তু এদিকে না। ঠিক আছে, না এদিকে গেলে তো একদম মানে অবস্থা খারাপ হবে, কারণ হচ্ছে এদিকে করলে কি হয়ে যাবে, আমার তো এইভাবে যাচ্ছে আমার ফ্লাক্সটা, তো ফ্লাক্সে তো এইভাবে গেলে তো, কেটে দিলে তো রেজিস্ট্যান্স বাড়বে, ভালো কথা, বাট রিল্যাক্টেন্স অনেক হাই হয়ে যাবে, কারণ ভিতরে গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন কি আমার ফ্লাক্সই পাস করবে। তার মানে ল্যামিনেশনে কোন বরাবর হবে, এটা আমাদের কি হবে, এটা বুঝতে হবে। ঠিক আছে, আমরা যদি থ্রি ডি দ্বারা বোঝাই যে কোন বরাবর হবে, ধরে নিলাম এটা আমাদের হচ্ছে কি একটা, এই যে থ্রি ডি একটা হচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্লাক্সটা আমরা যাচ্ছে কোন বরাবর, ফ্লাক্স যাচ্ছে এই বরাবর। ঠিক আছে, আচ্ছা অন্য একটা কালার নিয়ে আমরা দেখানো যাবে কিনা, ফ্লাক্সটা যাচ্ছে আমার এই বরাবর। ঠিক আছে, এই বরাবর ফ্লাক্সটা। ঠিক আছে, এই বরাবর। তাহলে কারেন্টের ঘূর্ণি তৈরি হচ্ছে কিভাবে, এইভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, কারেন্টের ঘূর্ণিটা এইভাবে, কোন ভাবে, এইভাবে তৈরি হচ্ছে, আর ফ্লাক্স যাচ্ছে এর ভিতর দিয়ে, এবার ফ্লাক্স যাচ্ছে এর ভিতর। ঠিক আছে, তাহলে আমাদের স্লাইস কোন বরাবর হবে, স্লাইসটা আমাকে এমন ভাবে করতে হবে যেমন হচ্ছে আমার কি হয়, এই ঘূর্ণি পথে যে পথটা পাচ্ছে সেই পথটা কি হয়, যাতে আমাদের রেজিস্ট্যান্সটা বাড়ায়। ঠিক আছে, তাহলে এটা এটা হবে কিরকম, স্লাইসিংটা হবে এই বরাবর। ঠিক আছে, এটা আমরা যদি একটু ঘুরে আনি, এই যে আমরা স্লাইস করবো, ধরো যে এইরকম, এই যে এইখান দিয়ে একটা কাট দেবো, দেখা যাচ্ছে না কিন্তু, এই যে এইখান দিয়ে একটা কাট দিব। ঠিক আছে, এখান দিয়ে কাট দিলে এ একটা কি হয়ে যাবে, একটা সিম্পল এরকম হয়ে যাবে, এরকম একটা প্লেট পাওয়া যাবে জাস্ট। হ্যাঁ, যেটা থিকনেস কোন বরাবর, থিকনেস হচ্ছে এরকম খুবই অল্প। দেন এইখান দিয়ে একটা কাট দিব। ঠিক আছে, এইভাবে কেটে কেটে এইভাবে স্তরে স্তরে সাজাই দিব, এবং ভিতরে কি করবো, একটা মানে রং টাইপের, যেটা দেয় কি জানি না, আমরা বার্নিশ বলি আর কি, হ্যাঁ বার্ন ওরকম দিয়ে। ঠিক আছে, এইবার আমরা এই এই খাড়াভাবে স্লাইস করবো না। ঠিক আছে, এই খাড়াভাবে স্লাইস করবো না, খাড়াভাবে স্লাইস করলে আমার ফ্লাক্সটা যাচ্ছে তো বাম থেকে ডান দিকে, ভিতর দিকে। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, অনেক রিল্যাক্টেন্স অনেক হাই হয়ে যাবে, তার মানে আমার কোনো ফ্লাক্সই পাস করবে না, তখন তো কোনো কাজই হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস যে, আমার যদি কোন একটা ট্রান্সফর্মার মনে করো যে অনেক দিন অনেক পুরাতন হয়ে গেছে, ঠিক আছে, অথবা কোন একটা ট্রান্সফর্মার ছিল হঠাৎ করে পড়ে গেছে। ঠিক আছে, পড়ে যাওয়ার কারণে তার হচ্ছে কোরে হচ্ছে ডিফরমেশন হচ্ছে কোনো ভাবে, তো এরপরে যখন চালু করা গেল, তখন দেখা গেলো যে আমাদের ম্যাগনেটাইজেশন কারেন্ট অনেক হাই নিচ্ছে। ঠিক আছে, ম্যাগনেটাইজেশন কারেন্ট অনেক হাই নিচ্ছে। তাহলে আসলে কাহিনীটা কি ঘটছে, কাহিনীটা ঘটছে কোরগুলো কি হয়েছে, কোরগুলোর মানে নাট বোল্ট দ্বারা যখন এই জয়নিং পয়েন্টে, নাট বোল্ট যে জয়নিং পয়েন্টে যে নাট বোল্ট দিয়ে টাইট করে লাগানো হয়, ভিতরে মেটাল গুলো দেওয়া হয়। ঠিক আছে না, তার মানে ওইখানে কোনোভাবে পড়ে যাওয়ার কারণে ওইখানে ডিফর্ম হয়ে তোমার এয়ার গ্যাপ বেড়ে গেছে। ঠিক আছে, এয়ার গ্যাপ বেড়ে যাওয়ার কারণে রিল্যাক্টেন্স অনেক হাই হয়ে গেছে, তো রিল্যাক্টেন্স হাই হয়ে যাওয়ার কারণে ম্যাগনেটাইজেশন কারেন্ট অনেক বেশি গেছে। ঠিক আছে, আমার মনে হয় এই জিনিসটা আমি বোঝাতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের এডি কারেন্ট। ঠিক আছে, তো আমরা যদি আর একটু দেখানোর চেষ্টা করি, যারা বুঝে এই জিনিসটা তো বুঝতে প্রবলেম হবে না, কিন্তু যাদের প্রথম তাদের জন্য একটু ই হবে। ধরো এইটা হচ্ছে, ঠিক আছে, তাহলে ফ্লাক্স যাচ্ছে আমার নিচ থেকে উপর দিকে, এই ফ্লাক্স যাচ্ছে আমার নিচ থেকে উপরের দিকে, যাচ্ছে না, আমরা বলতেছি আর কি পরিবর্তনটা হচ্ছে। হ্যাঁ, নিচ থেকে উপর দিকে কি হচ্ছে, যাচ্ছে, মানে ভ্যালুটা, মানে ডাইরেকশনটা এই বরাবর আছে, কিন্তু ভ্যালুটা মনে করো বাড়, এই দিক বরাবরই বাড়। ঠিক আছে, তো এই দিক বরাবর যখন বাড়তে থাকবে, তখন কি করবে, একে অপোজ করা ট্রাই করবে। তাহলে অপোজ করলে কি করতে, উল্টা দিকে ঘোরাইতে হবে, কারেন্টটাকে এমন ভাবে দিতে হবে উল্টা হবে, তার মানে কারেন্টের যে এই ঘূর্ণিটা তৈরি হবে এইভাবে। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে, এইভাবে। হ্যাঁ, তার মানে কারেন্টটা যাচ্ছে এইভাবে, দেন এইভাবে, দেন এইভাবে। তো এটা আমরা জাস্ট হচ্ছে রাইসন রুলস অ্যাপ্লাই করলেই বুঝতে পারবো যে আমার কারেন্টে যে ঘুরতেছে, এই ঘুরটাকে আমরা আঙ্গুল বাঁকানো হিসেবে ধরবো, তাহলে থামটা আমাদের নিচে। ঠিক আছে, দেন এর ওই সাইকেলে মানে পজিটিভ হাফ সাইকেল পর নেগেটিভ যখন হাফ সাইকেল মনে করবে, অথবা পিক পিক আসার পরে যেমন পিক থেকে ডাউন হবে, তখন কি ভ্যালু কমতে থাকবে, তাহলে পরিবর্তনটা কি, পরিবর্তনটা যদি চিন্তা করি, তাহলে উপর থেকে নিচের দিকে, তখন এটার আবার ঘূর্ণি আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন এইটার জন্য আমরা কি করতেছি, একে কি করতেছি, এইভাবে স্লাইস করে বানায় ফেলতেছি, তারে এই যে কারেন্টটা ঘুরতেছে এই পাথের কি রেজিস্ট্যান্স। ওকে, সমস্যা না, বুঝতে যদি তারপর প্রবলেম হয় তাহলে আমাকে জানাবা, আমি হচ্ছে যে বুঝাই দিব না আর ক্লিয়ারলি, প্রয়োজনে আমার হচ্ছে যে ভিডিও, এই যে এইভাবে ভিডিও ক্লাসে নিয়ে নিবো, যার বুঝতে প্রবলেম হবে তারপর। তাহলে আমরা এই দুইটা জিনিসকে আমরা কি করবো, এখন ইনকর্পোরেট করব। ঠিক আছে, তাহলে আমাদের যে সার্কিটটা ছিল, সার্কিট বারবার ড্র করা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমরা যদি আগেরটা কপি মারি, এইখান থেকে নিয়েছিলাম, এটা কপি মারি ধরো, তাহলে আমাদের
আহ, হচ্ছে যে এডি কারেন্ট মানে কোর লস আর কি, নট অনলি এডি কারেন্ট, হিস্টেরেসিস এন্ড এডি কারেন্ট, এই দুইটা লসকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে? আমাদের একটা রেজিস্টার দ্বারা, হ্যাঁ, এবং এই দুইটা মিলে আমরা কোর লস বলি, ঠিক আছে, কোর লস, ঠিক আছে না, আমরা বললাম কোর লস। কোর লস দুইটা জিনিসের পি অফ এডি ই ডবল ডিওয়াই, এন হচ্ছে কি লস, ডিটি হচ্ছে হিস্টেরেসিস, ঠিক আছে, এই দুইটা মিলে কোর লস। তো এই কোর লসটাকে দেখানোর জন্য আমরা কি করবো? আরসি দ্বারা, ঠিক আছে। আর একটা হচ্ছে কি আমার হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। ম্যাগনেটাইজেশন কারেন্টকে আমরা কি করবো? ম্যাগনেটাইজেশন কারেন্ট তো কোনো এনার্জি নিবে না, অনলি কি জাস্ট কারেন্ট, ঠিক আছে না, তার মানে এটাকে আমরা আই মিউ দ্বারা রিপ্রেজেন্ট করব। এবং এটা যদি ভোল্টেজে 90 ডিগ্রি মানে ইনডিউস যে ভোল্টেজ হয় সেটা কি 90 ডিগ্রি ফেজে থাকে। আমরা দেখেছি না যে এই বরাবর আমাদের যদি ফ্লাক্স থাকে তাহলে ইনডিউস ভোল্টেজটা কোন বরাবর? এই বরাবর হয়, ঠিক আছে, ইনডিউস ভোল্টেজ আমার এই বরাবর। ওকে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন যেদিকে হবে, ম্যাগনেটাইজেশন কারেন্টের ডাইরেকশন কি এদিকে হবে, তাহলে ম্যাগনেটাইজেশন কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? এইদিকে হবে। সুতরাং এখানে যদি ভোল্টেজ ইনডিউস হয় আর কারেন্টের ডাইরেকশন এটা হয় তাহলে 90 ডিগ্রি, ঠিক আছে না, 90 ডিগ্রি, তাহলে পাওয়ার কত হবে? পাওয়ার পাওয়ার জিরো হবে, তার মানে ম্যাগনেটাইজেশন কারেন্ট কোনো পাওয়ার নিবে না। আর এই যে 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে না, তো এই 90 ডিগ্রি হচ্ছে যে কারেন্ট কি করতেছে? আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজে কারেন্ট ল্যাগ করতেছে। তো ভোল্টেজকে কারেন্ট ল্যাগ ল্যাগ করে কোন এলিমেন্ট? রেজিস্টার, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, ঠিক আছে না। সুতরাং আমরা ম্যাগনেটাইজেশন কারেন্টকে কোনটা দ্বারা রিপ্রেজেন্ট করব? এটা ইন্ডাক্টর দ্বারা, ঠিক আছে। ওকে, এখন এই দুটা সিরিজ হবে না প্যারালাল হবে? ঠিক আছে, তো ম্যাগনেটাইজেশন কারেন্ট আমি প্রথমে দেখি যে ম্যাগনেটাইজেশন কারেন্ট আমরা ইনডিউস ভোল্টেজের ফর্মুলা পড়েছি না, ই সমান কি 4.44 এন, এন হচ্ছে কি এফ, এটা আরএমএস ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এন ও কনস্ট্যান্ট এন্ড এফ ও কনস্ট্যান্ট, ঠিক আছে না। আমাদের একটা সিস্টেমের জন্য বা একটা আমার কাছে ট্রান্সফরমার দিয়ে দিয়েছে, তার তো টার্ম সংখ্যা কনস্ট্যান্ট হয়ে গেছে, ওইটা তো আমি পরিবর্তন করতে পারছি না। এবং আমি যে পাওয়ার সিস্টেমে লাগাবো, লেটস আমাদের বাংলাদেশের পাওয়ার সিস্টেম, সেখানে ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করতে পারবো না, তো এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট এবং এটা তো কনস্ট্যান্ট, তার মানে ই হচ্ছে কি ই সমানুপাতিক হচ্ছে কি ফাই। আর এই যে ফাই, ফাইটা আবার কার সমানুপাতিক? আমরা দেখেছি ফাই সমান হচ্ছে কি এন ইন্টু আই ডিভাইডেড বাই কি রিল্যাকটেন্স, মানে এটাও কনস্ট্যান্ট এবং আরো কনস্ট্যান্ট একটা যে ডিফাইন্ড মেটেরিয়ালের জন্য বা যে কোরের জন্য, তার মানে আলটিমেটলি ফাই হচ্ছে কি আমার সমানুপাতিক হচ্ছে কি আই, ঠিক আছে না। তার মানে ই সমানুপাতিক একবারে কি লিখতে পারে? আই, ঠিক আছে। যদি তাই হয় তাহলে চিন্তা করি যে এইটা তাহলে কি কোন জায়গায় কানেক্ট হবে, তাহলে অবশ্যই কি হবে? এখন এ আই কতটুকু হবে? এ আই আমার কি লিখতে পারি? আই মিনস হচ্ছে আই ম্যাগনেটাইজেশন, তার মানে এটা সমানুপাতিক কি লেখা যায় কি ই ডিভাইডেড বাই হচ্ছে কি, আচ্ছা এটা বাদ দিই আমরা। তো ম্যাগনেটাইজেশন কারেন্ট যেহেতু কার সমানুপাতিক হচ্ছে আমার ভোল্টেজের সমানুপাতিক, ঠিক আছে না, ভোল্টেজের সমান, সুতরাং এটাকে আমরা কি লাগাইতে হবে? এই ভোল্টেজের এইখানে লাগাইতে হবে প্যারালাল, যাতে একরোশে যে ইন্ডাক্টরটা ইউজ করতেছি তার একরোশে ভোল্টেজ আসবে এবং ভোল্টেজ যত বাড়বে তত কারেন্ট বাড়বে, ঠিক আছে, এর একরোশে। তার মানে আমাদের যে এইটা আর কি, এই যে ইন্ডাক্টরটা কানেক্ট হবে কার কারণে? মানে হচ্ছে ম্যাগনেটাইজেশনের জন্য, তার মানে এইটা হবে কোন জায়গায়? এটা হবে এই জায়গায়, ঠিক আছে। এবং এটাকে আমরা বলি, এটাকে রিপ্রেজেন্ট করতেছি ধরো যে এক্স এম, জে এক্স এম, ঠিক আছে, যেহেতু থাকবে একটা যে। ওকে, তাহলে এটা কোথায় কানেক্ট করতে হবে বোঝা হয়ে গেল। এবার আসি আরসি। আরসি হচ্ছে কোর লস, ঠিক আছে না। এই কোর লসটাও আমাদের হচ্ছে কি ভোল্টেজের উপর ডিপেন্ড করে, যদি ভোল্টেজ বেড়ে যায় কোর লস কম্পোনেন্ট, কোর লস কি হিসেবে বেড়ে যাবে, ঠিক আছে। তো যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এই জায়গাতে আমাদের কি হবে, ঠিক আছে না, আমাদের লস যদি প্যারালাল কানেকশন করি তাহলে ভি স্কয়ার ডিভাইডেড বাই কত আর, ঠিক আছে না। তো আর যদি আমরা কনস্ট্যান্ট মনে করি, চিন্তা করি, তার মানে পি সমানুপাতিক হচ্ছে কত? ভি স্কয়ার, ঠিক আছে। তো যেহেতু কোর লসটা আমার কি ভোল্টেজ বাড়লে কোর লস বেড়ে যায়, ঠিক আছে, তার মানে এটাকে কি কোথায় কানেক্ট করতে হবে? এটারও ওই ই এর প্যারালালে আমাদের কানেক্ট করতে হবে, মানে ই এর একরোশে আর, তার মানে এই হবে কি আর। ওকে, এইবার হচ্ছে কি এটা আমাদের পুরোটা হয়ে গেল একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্স। ওকে, তাহলে এখন প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো সবগুলো এখন এই সার্কিটের ভিতরে কি করা হয়েছে? ইনকর্পোরেট হয়েছে। প্র্যাকটিক্যাল জিনিস কি ছিল আমি যদি আবার বলি, ছিল একটা জিনিস যে কোরের পারমিয়াবিলিটি ইনফাইনাইট না, এটা ফাইনাইট ভ্যালু। কোরের পারমিয়াবিলিটি ফাইনাইট ভ্যালু হওয়ার কারণে কি হবে? আমাদের রিল্যাক্টেন্স জিরো হবে না, সামথিং একটা কিছু হবে, সুতরাং টোটাল ফ্লাক্স যাবে না, কিছু ফ্লাক্স লিকেজ হবে। তো লিকেজের জন্য আমরা কি করেছি? এই যে এল দ্বারা আমরা এবং উইন্ডিং এর রেজিস্ট্যান্স কখনোই কি জিরো হবে না, সামথিং কোনো না কোনো ভ্যালু থাকবে, এই উইন্ডিং রেজিস্ট্যান্স এখানে এখানে, ঠিক আছে। আর কি ছিল কোরের যে পারমিয়াবিলিটি ফাইনাইট হওয়ার কারণে আমাদের হচ্ছে যে ম্যাগনেটাইজেশন কারেন্ট হচ্ছে কিছু না কিছু লাগবেই আমার ফাইনাইট ভ্যালু কি করতে, ফ্লাক্স জেনারেট করতে। সুতরাং এই যে ম্যাগনেটাইজেশন কারেন্ট এইটাকে দেখানোর জন্য আমরা কি এক্সএম ইউজ করলাম। এবং কোরের যেহেতু এটা হিস্টেরিসিস লস এবং হচ্ছে এডি কারেন্ট লস, দ্যাটস মিন কোর লস থাকবে, এই কোর লস কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করছি? তার মানে সবগুলো এখন ইনকর্পোরেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে আমার এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, যার মধ্যে এইটুকু হচ্ছে কি আইডিয়াল, এটুকু হচ্ছে কি আইডিয়াল ট্রান্সফরমার, কোনটু এই যে ই থেকে শুরু করে ই ওয়ান ই টু, এবং এইটুকু হচ্ছে কি আইডিয়াল একটা ট্রান্সফরমার। এবং আইডিয়াল ট্রান্সফরমারের সাথে প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে আমরা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, অ্যাড করে দিয়েছি। ওকে, এখন আসি যে যখন আমার এই দুইটা কম্পোনেন্ট ছিল না তখন কারেন্ট আয়ন ধরেছিলাম, এই কারেন্ট হচ্ছে কি আয়ন কারেন্ট,
ঠিক আছে না ইয়ান, এবং এটা সিরিজ ভাবে আয়ন ছিল, ঠিক আছে। এখন কি এই কারেন্ট আয়ন হবে? এই কারেন্ট এখন আর আয়ন হবে না, কারণ এই আয়ন কারেন্ট যখন এখানে এন্টার করলো, কিছু কারেন্ট এখান দিয়ে যাবে, কিছু কারেন্ট এখানে, এবং বাদ বাকি কারেন্ট কোথায় আসবে? এখানে, ঠিক আছে। এই ওকে, তাহলে এই কনসেপ্ট থেকে এখন আমরা যদি রেফার্ড কারেন্টটা বের করি, ঠিক আছে, আমরা আইডিয়ালি রেফার্ড কারেন্ট কি বলেছিলাম, রেফার্ড কারেন্টের কনসেপ্টটা কি ছিল, এটা আমরা ই করি তাহলে রেফার্ড কারেন্ট কি ছিল, যে সেকেন্ডারিতে লোড যখন আমরা কানেক্ট করলাম, ঠিক আছে, সেকেন্ডারিতে লোড যখন আমরা কানেক্ট করলাম, এই লোড কারেন্ট করা মানে যে কানেক্ট করার কারণে যে সেকেন্ডারিতে কারেন্ট আই টু ফ্লো হওয়া শুরু হলে, আই টুর কারণে যে একটা হচ্ছে কি রিভার্স একটা ফ্লাক্স তৈরি হলো, মানে অপোজিং, ঠিক আছে না, প্রাইমারি যে ফ্লাক্সটা ছিল সেই ফ্লাক্সকে অপোজ করার জন্য যে নতুন একটা ফ্লাক্স তৈরি হলো, সেই ফ্লাক্সকে কম্পেনসেট করার জন্য, ঠিক আছে, সেই ফ্লাক্সকে কম্পেনসেট করার জন্য যে ফ্লাক্সটা প্রাইমারি সাইডে তৈরি হচ্ছে, এবং সেই ফ্লাক্সটা কি কারণে তৈরি হচ্ছে? একটা কারেন্টের কারণে তৈরি হচ্ছে। এই কারেন্টটাকে আমরা বলেছিলাম কি রেফার, ঠিক আছে। তাহলে এটা R2, আমরা ফেজার ফর্মে লিখে ফেলি, হ্যাঁ, Jx2, এটা হচ্ছে কি আমাদের লোড, লোড কানেক্ট করে ফেলছি, এটা হচ্ছে কি V2, ঠিক আছে, এবং এই কারেন্ট হচ্ছে কি আমাদের I2 কারেন্ট। ওকে, এ পাশে হচ্ছে আমার R2 কি যে, ঠিক আছে, এবং এইখানে কি একটা দুইটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, একটা হচ্ছে কি কোর লস কম্পোনেন্ট RC, আর হচ্ছে কি আমাদের হচ্ছে কি XM, JXM, যে, ওকে, দেন এইখানে ছিল আমাদের একটা সোর্স V1। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের আয়ন কারেন্ট, ঠিক আছে না, আয়ন কারেন্ট। এখন I2 কারেন্ট কোথায় তৈরি হচ্ছে? এই জায়গায় তৈরি হচ্ছে, এবং এই I2 কারেন্টের কারণে এইখানে একটা কারেন্ট আছে, ঠিক আছে না, এই2 কারেন্ট কেন আসবে? কারণ হচ্ছে যে এই I2 যখন কারেন্ট তৈরি হওয়া শুরু হবে, তখন এই I2 কারেন্ট একটা ফ্লাক্স, অপোজিং ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে, অপোজিং ফ্লাক্স তৈরি হবে, এবং এই অপোজিং ফ্লাক্সকে মানে যে কম্পেনসেট না করতে পারলে তো আগের ফ্লাক্সে যেতে পারবে না, আর আগের ফ্লাক্সে না যেতে পারলে তো ইন্ডিউস ভোল্টেজ E1 আর থাকবে না, ঠিক আছে না, চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে E1, এটা হচ্ছে কত E2, ভোল্টেজ তো চেঞ্জ হয়ে যাবে, মানে ইন্ডিউস ভোল্টেজটা, ঠিক আছে। সুতরাং ওই ফ্লাক্সে সাপোর্ট মানে হচ্ছে যে কম্পেনসেট করার জন্য এখানে একটা নতুন একটা কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। তো এই কারেন্টকে আমরা বলছি কি রেফার্ড কারেন্ট। তো আয়ন যেহেতু এখানে আছে, আইডিয়ালের ক্ষেত্রে আয়নটা রিফার্ড কারেন্ট ছিল, কিন্তু এখানে কি হবে, যেহেতু আয়ন আছে, তার মানে এই কারেন্টে এই কারেন্টের নাম দিচ্ছি আমরা I2 ড্যাশ নাম, ঠিক আছে। তো এই রেফার্ড কারেন্টটা কিভাবে তৈরি হয়? কোনটা? এমএমএফ ব্যালেন্স থেকে, ঠিক আছে না। এই I2 এর কারণে যে পরিমাণ এমএমএফ ক্রিয়েট হলো, রিল্যাকটেন্স তো সেম, এই পাথের তো রিল্যাকটেন্স আমি এই কারেন্টের কারণে বা এই ফ্লাক্সের কারণে যেটা আমি ক্যালকুলেট করব, এটার জন্য কি সেম পাবো, ঠিক আছে, রিল্যাকটেন্স যেহেতু সেম, তার মানে এমএমএফ ব্যালেন্স হবে আর কি, মানে I2 যে পরিমাণ এমএমএফ ক্রিয়েট করবে, সেম পরিমাণ এমএমএফ এই I2 ড্যাশ ক্রিয়েট করবে, নাহলে তো ওকে কম্পেনসেট করতে পারবে না, ঠিক আছে। অপোজিং ধরো যে 100 যদি আমার অ্যাম্পিয়ার টার্ন হয়, 100 যদি অ্যাম্পিয়ার টার্ন আমার কি অপোজিং ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে, 100 পরিমাণ N2 হচ্ছে মানে হচ্ছে যে I2 এবং হচ্ছে যে N2 এর কারণে, তাহলে 100 পরিমাণ কি করবে অ্যাম্পিয়ার টার্ন আমাকে এই কয়েল দ্বারা কি করতে হবে, তৈরি করতে হবে, তাইলে ওইটাকে অপোজ করে কি করতে পারবে, সেটাকে কম্পেনসেট করে দিতে পারবে, ঘুরে ওই আগের ফ্লাক্স যা ছিল তাই থেকে যাবে, মানে ফ্লাক্স মোট কথা এই কোরের ভিতর কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। লোড কারেন্ট যদি আরো বাড়ে, তাহলে এই 100 না থেকে আরো বেশি 200 হয়ে যাবে, তখন এখানেও কি করবে, কি করবে, আরো 200 সাপ্লাই দিবে, ঠিক আছে না। 200 বিয়োগ হলো, আবার 200 প্লাস হলো, আলটিমেটলি আগেরটাই থেকে গেল, ঠিক আছে। তাহলে এই I2 ড্যাশের কত হবে, মানে রিফার্ড কারেন্ট, তার মানে রিফার্ড কারেন্ট কত হবে, রিফার্ড কি বলবো, এটাকে নাম দিব লোড কারেন্ট। কেন দেবো? কারণ লোডের কারেন্টই মানে হচ্ছে যে রেফার হয়ে এখানে আসে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এমএমএম ব্যালেন্স করবো আর কি। এদিকে এমএমএম কত ক্রিয়েট হচ্ছে, N2 ইন্টু হচ্ছে কত I2, সেম পরিমাণে কি কি করবে, এই প্রাইমারি কয়েল, সেটা কত করবে, N1 ইন্টু হচ্ছে কত I1 ড্যাশ, না সরি, এটার নাম দিতেছি কি I2 ড্যাশ, হ্যাঁ। আমরা যে কোনো কিছু একটা নাম দিতে পারি, তো এখানে ড্যাশ দেওয়ার একটা কারণ আছে আর কি, কারণ এরপরে আমরা দেখবো যে সেকেন্ডারি বা হচ্ছে প্রাইমারি, মনে হচ্ছে যে এলিমেন্ট গুলো যখন অন্য এক সাইডে আমরা কি করবো, রেফার করে ফেলবো, প্রাইমারি গুলো সেকেন্ডারিতে নিয়ে যাবো, অথবা সেকেন্ডারি গুলো যখন প্রাইমারিতে নিয়ে যাবো, যখন রেফার করে ফেলবো, তখন এটাকে ড্যাশ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, এই জন্য আর কি, ঠিক আছে। তাহলে I2 ড্যাশ সমান কত হবে, I2 ড্যাশ সমান হবে আমার N2 ডিভাইডেড বাই কত, N2 ডিভাইডেড বাই N1 ইন্টু হচ্ছে কত I, ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিপোর্ট। ওকে, তাহলে এখানে I2 আসলো, তার মানে আর এই যে কারেন্টটা, সেই কারেন্টটা কত হবে, IC কারেন্ট হবে, আর এই কারেন্ট হবে কত I, এম কারেন্ট বা I মিউ কারেন্ট, ঠিক আছে, I মিউ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এই যে কারেন্টটা, ঠিক আছে, এই কারেন্টটাকে আমরা বলছি কি I নো লোড কারেন্ট, I নট, ঠিক আছে না, I নট, তার মানে একে বলতেছি কি নো লোড কারেন্ট, ঠিক আছে। লোড যদি এখানে না থাকে, লেটস এখানে যদি না থাকে, এটা যদি না থাকে, তাহলে I2 জিরো, I2 যদি জিরো হয়ে যায়, I2 ড্যাশও জিরো হয়ে যাবে, এই রিলেশন থেকে দেখা যাচ্ছে। তখন কি হবে, শুধুমাত্র কি হবে, এই I নট কারেন্টটা থাকবে, ঠিক আছে, এবং I নট কারেন্ট তখন কি হবে, আয়ন কারেন্টের সমান। Okay? তাহলে I নট কারেন্ট কয়টা কম্পোনেন্টের, এগুলো সব কিন্তু ফেজর, ঠিক আছে, ফেজর অ্যাডিশন, এগুলো কিন্তু ডাইরেক্ট এই জিনিসগুলো ভুল করা যাবে না, যেহেতু এসি সবগুলো ফেজরে
আমাদের অ্যাড করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। যেমন আই নট হচ্ছে কি হবে, আই নট সমান হচ্ছে কি আইসি প্লাস হচ্ছে কত আই এন। তো আইসি যেহেতু হচ্ছে, আইসি যেহেতু ই ডিভাইডেড বাই আর, তার মানে আইসি কোন ফেজে থাকবে, এই ইনডিউস ভোল্টেজের ফেজে থাকবে, ঠিক আছে। আর মিউ, আই মিউ হবে কত, ই ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই জে এক্স এম, ঠিক আছে না। তার মানে আলটিমেটলি সামথিং এটা যদি ভ্যালু হবে আই, মিউ এর একটা কি হবে ভ্যালু পাবো, মানে যে ম্যাগনিটিউড পাবো, সেটার সাথে কি পাবো ফেজ পাবো, সেটা কত ডিগ্রি পাবো, -90 পাবো, ঠিক আছে। তার মানে আইসি এবং হচ্ছে আই মিউ এটা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, পরস্পরের আমাদের এই বরাবর যদি আইসি চিন্তা করি, তাহলে এই বরাবর কত হবে আই মিউ, ঠিক আছে। তাহলে নো লোড কারেন্ট কি হবে, এই বরাবর ভেক্টর এডিশন হবে। তার মানে আমাদের নো লোড কারেন্ট অবশ্যই কি ম্যাগনিটিউড বের করতে হলে, তাহলে ম্যাগনিটিউড কি হবে, এই ভেক্টর এডিশন থেকে পাই যে কত আইসি স্কোয়ার প্লাস হচ্ছে কত আই মিউ এর উপর কত। এগুলো সিম্পল জিনিস, এগুলো যদি আমরা এসি অ্যানালিসিসটা ভালো বুঝি, তাহলে এগুলো ভুলার কথা নেই, ঠিক আছে। বাট এগুলো সিলি মিস্টেক করলে অঙ্ক বাদ হয়ে যায়। ওকে, দেন হচ্ছে আই ওয়ান, তাহলে আই ওয়ান কয়টা জিনিসের যোগফল, আই ওয়ান হচ্ছে আমার এই আই টু ড্যাশ প্লাস হচ্ছে কত, ঠিক আছে। আমাদের এগুলো লাগবে, কিসে লাগবে, আমাদের ভেক্টর ড্র করতে, ঠিক আছে। এবং ভেক্টর ড্রটা আমাদের একটু বুঝে বুঝে করতে হবে, আমরা ওটা করে দেখাবো, কারণ অনেক পরীক্ষাতে এইটা ড্র করতে দেয়, বিশেষ করে সেমিস্টার এক্সাম গুলোতে দেয়। আবার হচ্ছে যদি আমাদের কোনো রিটেন এক্সাম হয় রুয়েটের মতো কোশ্চেন প্যাটার্নে, তাহলে সেক্ষেত্রে এগুলো দেয়, বুয়েট দেবে না, কিন্তু রুয়েট বা কুয়েট যদি নেয়, সেক্ষেত্রে এরকম চলে আসতে পারে যে একটা ট্রান্সফর্ম, প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মের পুরো ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে। এখানে আরেকটু জিনিস লাগবে আমাদের, যে আমরা তো ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ফেললাম, কিন্তু এই যে আমাদের একটা কোর আবার কয়েল থেকে গেল, এইটাকে আমাকে কি করতে হবে, বাইপাস করতে হবে। বাইপাস না করলে তো আমার ক্যালকুলেশন করা একটু মানে ঝামেলার আর কি, ঠিক আছে, এটা ঝামেলা। সুতরাং এইটাকে আমরা কিভাবে এখন বাইপাস করবো। আচ্ছা, আরেকটু এখানে কথা বলে নিই, যে এইটুকু অংশ আমাদের যেহেতু আইডিয়াল, ঠিক আছে না, কোনটুকু অংশ, এইখান থেকে এইটুকু অংশ যেহেতু আইডিয়াল, তার মানে আইডিয়ালে যেসব রিলেশন আমাদের ছিল সেগুলো কি করবে, এই জায়গাতে হোল্ড করবে, ঠিক আছে না, সেগুলো হোল্ড করবে। এই যে এইটুকু অংশে আমাদের আইডিয়ালের জন্য যেটুকু রিলেশন ছিল, সেগুলো কি করবে, হোল্ড করবে। আইডিয়ালের জন্য কি কি রিলেশন ছিল, আইডিয়ালের জন্য ছিল যে ই টু ডিভাইডেড বাই কত, ই ওয়ান সমান কত, N2 ডিভাইডেড বাই N1 সমান হচ্ছে কি, কারেন্ট কি ছিল আমাদের, কারেন্ট I1 ডিভাইডেড বাই I2। বাট এইটুক আইডিয়াল অংশে কি কারেন্ট এইটুক তো আইডিয়াল I2 দেখতে পাচ্ছি, বাট এই সাথে কি I2 না, তার মানে কি I2 ড্যাশ, মানে এই জায়গাতে তাহলে কত হবে I2, ঠিক আছে। তাহলে ই টু যদি আমরা জানি, তাহলে ই ওয়ান বের করতে পারবো। একইভাবে যদি I2 জানি, I2 ড্যাশও আমরা বের করতে পারবো, ঠিক আছে। এটুকু হচ্ছে আমাদের আইডিয়াল জিনিস, সুতরাং আইডিয়াল রিলেশন গুলো আমরা এখানে হোল্ড করবো। ওকে, তাহলে আমরা এখন আমাদের প্রয়োজন কি, আমাদের কোর মানে কোর তো না, অ্যাকচুয়ালি কয়েল আর কি, কোর তো সব রিপ্রেজেন্ট করা হয়ে গেছে, কয়েলটাকে আমাদের রিপ্লেস করতে হবে, যাতে ক্যালকুলেশন মানে একটাই সার্কিট হয়ে যায়, ঠিক আছে। এখানে তো দুইটা সার্কিট হয়ে আছে আর কি, মানে একটাই সার্কিট। তো এটাকে আমি আবার যদি ড্র করি, তাহলে এই হচ্ছে R1 জে সমান প্যারালালি হচ্ছে কি আমাদের RC জে এক্স এম, শুরু তো ড্র করছে আর কি, সুন্দর হবে না। দেন হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি N1 কয়েল, এটা হচ্ছে কত N2 কয়েল, কিভাবে কি হবে, এখানে R2 জে X2, আর এখানে কি আমাদের লোড, ঠিক আছে না, লোডকে আমরা ZL বললাম। এই টার্মিনাল ভোল্টেজ কত, এর একপাশে ভোল্টেজ কত E2, এবং এর একপাশে ভোল্টেজ কত ই, ঠিক আছে। কারেন্ট গুলো যদি দেখাই দিই, এই কারেন্ট হচ্ছে কত I2 ড্যাশ, এই কারেন্ট হচ্ছে কত I1, না সরি I2, তারপর এই কারেন্ট হচ্ছে কত I0, আর এই কারেন্ট হচ্ছে কত I1, এটা হচ্ছে। ওকে, এখন চিন্তা করি যে এই R2টাকে, আচ্ছা আমরা এটুকু দেখি যে এইটুক এইটুক জিনিসকে আমরা যদি এখন কি করতে পারি, রিমুভ করতে পারি, ঠিক আছে। এইটুকু জিনিসকে যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে এই সার্কিটে কি যাবে, এখানে এখানে কানেক্ট হয়ে যাবে, এখানে এখানে কানেক্ট হয়ে যাবে, একটা সার্কিট হয়ে যাবে, মানে এখানে কয়েল থাকবে না, ঠিক। এখন এটুকু রিমুভ করা কেমনে পসিবল, ঠিক আছে, এটুকু রিমুভ করা কিভাবে পসিবল। তো আমরা যদি এই এলিমেন্ট গুলো, এইটা এটা এটা সবগুলো এলিমেন্ট গুলো যদি এই পারে রেফার করে নিতে পারি, ঠিক আছে। রেফার মিনস হচ্ছে এই দুই পয়েন্টের একপাশে যদি সবগুলোকে কানেক্ট করে নিতে পারি, তাহলে কি একটা সিঙ্গেল সার্কিট হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই ভ্যালুগুলোকে আমাদের এই পাশে কি করে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে রেফার। এখন এই ভ্যালুগুলো এমন ভাবে এই পাশে নিয়ে আসতে হবে, যাতে এই পাশে যখন ছিল তাদের যে যে প্যারামিটার, এই পাশে থাকার কারণে তাদের যে যে প্যারামিটার থাকবে, ধরো যে কারেন্ট, ঠিক আছে না, বা মানে যে পাওয়ার লস আর কি, অ্যাকচুয়ালি যে পাওয়ার মানে পাওয়ার লস, এর এক পাশে যে অ্যাপারেন্ট পাওয়ার বা এই যে লোডের পাওয়ার, এইগুলো যাতে চেঞ্জ না হয়, ঠিক আছে। সেরকম যদি চেঞ্জ না হয়, সেই অবস্থায় যদি আমরা কি করতে পারি, এই পাশে কানেক্ট করতে পারি, তাহলে জিনিসটা ভ্যালিড হবে। কিন্তু যদি আমরা এই পাশে সবগুলো নিয়ে আসার কারণে পাওয়ার টাওয়ার সব চেঞ্জ হয়ে গেল, তাহলে তো এলিমেন্টই পরিবর্তন হয়ে গেল, মানে মানে সার্কিটই পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। বিষয়টা আমি আহ, বিষয়টা এইভাবে বোঝাতে চাচ্ছি, যে ধরো যে এই লোডে 100 kVA পাওয়ার নিচ্ছিল, ঠিক আছে না, এবং এই রেঞ্জটা ধরো যে 10 ওয়াট বা 100 ওয়াট পাওয়ার নিচ্ছিল, ঠিক আছে। তো এই এলিমেন্ট গুলো এই পাশে যদি নিয়ে আসি,
তাহলেও এই রেজিস্টার কি 100 ওয়াট পাওয়ার নিবে, এবং এই লোডটা জেরেলটাও কি নিবে, ওই 100 kVA পাওয়ারই নিবে। ঠিক আছে, এইগুলো সব ঠিক থাকবে, তাহলে তো সার্কিট ঠিক থাকলো। আর যদি দেখা গেলো যে পাওয়ার টাওয়ার চেঞ্জ হয়ে গেলো, তাহলে তো থাকলো না। ঠিক আছে, তো সেটাই আমরা কিভাবে করব, এটার জন্য আমরা সিম্পল জাস্ট একটা কি করি, একটা দিয়ে টেস্ট করি। লেটস সে যে I2 মানে R2 তে, R2 কারণে এই সেকেন্ডারিতে পাওয়ার কি হচ্ছে, এটা P2 নাম দিলাম। ঠিক আছে না, PR2 নাম। ঠিক আছে, তো এটার কারণে যে পাওয়ার লসটা হচ্ছে সেটা হচ্ছে কত, I² মানে I2² ইন্টু হচ্ছে কত। ঠিক আছে না, এখন এই I2 সাথে I2 ড্যাশের একটা রিলেশন আছে না, রিলেশন কি ছিল, যে I2 ড্যাশ ইন্টু N1। ঠিক আছে না, N1 সমান হচ্ছে কত, N2 ইন্টু কত I। ঠিক আছে, তাহলে I2 সমান কত হবে, এখানে যদি বের করি I2 সমান হবে N1 ডিভাইডেড বাই কত, N2 ইন্টু হচ্ছে কত I2। তাহলে আমরা যদি এখানে ভ্যালুটা বসায় দিই, কোন ভ্যালুটা, N1 ডিভাইডেড বাই কত, N2 থাকলো, তার সাথে থাকলো কত I2 ড্যাশ। ঠিক আছে না, এর স্কোয়ার আছে, তাহলে পুরোটার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে কত R2। ঠিক আছে, দেন তারপরে তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের I2 ড্যাশ স্কোয়ার ইন্টু হচ্ছে কত, N1 ডিভাইডেড বাই N2 আর। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারিতে অবস্থায় R2 কর্তৃক আমাদের পাওয়ার, যেটুকু অ্যাবজর্ব পাওয়ার বা হচ্ছে যে ডিসিপেট পাওয়ার। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করো, এই কারেন্ট হচ্ছে কি I2 ড্যাশ। ঠিক আছে না, এই কারেন্ট হচ্ছে I2। তাহলে এই রেজিস্টারটাকে যদি আমরা, ঠিক আছে, আমরা ধরো যে এটা কপি করি, আমরা এইটুকু কপি করে নিলাম, আমরা কি কয়েলটাকে তো রিমুভ করব। ঠিক আছে না, কয়েল রিমুভ করে দিলাম, কয়েল যদি রিমুভ করে দিই, এখন এই রেজিস্টারটা যদি আমরা এখানে কানেক্ট করি, ঠিক আছে না, এই রেজিস্টারটা কানেক্ট করলাম ধরো, তাহলে এই রেজিস্টার যদি কানেক্ট করি, তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট কত যাবে, I2 ড্যাশ। ঠিক আছে না, I2 ড্যাশ যাবে, তার মানে এই রেজিস্টার প্রতি অ্যাবজর্ব পাওয়ার, ডিসিপেট পাওয়ার কত হবে, এখানে সামথিং একটা ভ্যালু ধরে নিলাম যে আর, কি ধরবো, টেস্ট ধরে নিলাম, RT ধরলাম। ঠিক আছে না, তার মানে এই পাওয়ারটা তাহলে কি হবে, এই রেজিস্টার করতে পাওয়ারটা কত হবে, I2 ড্যাশ ইন্টু হচ্ছে কত আর। ঠিক আছে না, এবং এই পাওয়ারটা কি হইতে হবে, এই পাওয়ারটা হইতে হবে কি, ও সেকেন্ডারিতে যখন ছিল তখন যে পাওয়ারটা সে অ্যাবজর্ব করেছে, সে পাওয়ারটা অ্যাবজর্ব করেছিল কত, PR। ঠিক আছে না, তো এখন যদি PR2 সমান যদি এই ভ্যালুটা এখানে বসায় দিই, তাহলে কি হবে, এই ভ্যালুটা যদি বসায় দিই, এই যে I2 ড্যাশ এর উপর কত, স্কোয়ার ইন্টু হচ্ছে RT সমান সমান, এখানে কত পেয়েছি, এখানে I2 ড্যাশ এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে N1 ডিভাইডেড বাই কত, N2 স্কোয়ার ইন্টু হচ্ছে কত আর। ঠিক আছে না, তাহলে R2 ড্যাশের ক্ষেত্রে I2 ড্যাশ স্কোয়ার, I2 ড্যাশ স্কোয়ার কাটে, আলটিমেটলি যেটা থাকে যে RT সমান কি থাকে, R2 ইন্টু হচ্ছে কত, N1 ইন্টু। ঠিক আছে না, তার মানে বিষয় হলো যে এই যে রেজিস্টারটা যে ভ্যালু হবে RT, সেই ভ্যালুটা কোনটা হবে, এইটা। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রাইমারিতে যদি রেফার করি, তাহলে এইভাবে আমাদের ভ্যালুকে কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে R2 এই রেজিস্টারকে আমরা বলি কি, রেফার যেহেতু করতেছি, রেফার করার পর এই জন্য কি ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করবো, RT না বলে এটাকে বলবো কি R2 ড্যাশ। ঠিক আছে, আমরা প্রথমে টেস্ট হিসেবে ধরছিলাম যে কত, এখন আমরা এটা কি বলবো, এখানে ধরে নেবো যে R2। ঠিক আছে, তাহলে R2 ড্যাশ সমান তাহলে কি হবে, R2 ড্যাশ সমান হচ্ছে, যেহেতু রেফার করতেছি, সমান হচ্ছে কোন ভ্যালুটু, এই যে এইটু। ঠিক আছে, R2 ইন্টু হচ্ছে কত, N1 ডিভাইডেড বাই কত, N2। ঠিক আছে, তাহলে অন্য ভ্যালুগুলো যদি আমরা এখন এই পাশে নিয়ে আসি, যেমন X2 ড্যাশ যদি করি। ঠিক আছে, তো আমরা এইটাকে ইউজ করে এখন এটা লিখতে পারবো না। এখন কিভাবে লিখবো, এটা আমরা একটু খেয়াল করি, যে আমরা রেফার করেছি কোন পাশে, প্রাইমারিতে, এই জন্য উপরে কি N1, যে পাশ থেকে রেফার করেছে সেটার কি টার্ম সংখ্যা নিচে আসবে ইন্টু, এবং এটা কি হবে, স্কোয়ার। ওকে, কেন স্কোয়ার হচ্ছে, ওই যে পাওয়ার লসটা I² আর যেহেতু। ঠিক আছে না, একইভাবে এর একরসে যে রিয়াক্টিভ পাওয়ারটা হবে, অ্যাবসর্ব হবে, সেটা কত হবে, I² ইন্টু XL। ঠিক আছে, এই জন্য সেম জিনিসই এখানে হবে। ঠিক আছে, তার মানে X2 ড্যাশ কি হবে, তাহলে X2 ইন্টু কোন পাশে নিয়ে আসি, প্রাইমারিতে নিয়ে আসতেছি, তাহলে N1 ডিভাইডেড বাই কত, ইন্টুর উপর স্কোয়ার। একইভাবে তাহলে জেড কে যদি নিয়ে আসি, তাহলে কি হবে, মানে ZL কে, লোড কে নিয়ে আসি, তাহলে ZL ড্যাশ, এটাও কি হবে, তাহলে ZL ইন্টু N1 ডিভাইডেড বাই কত, N2। ওকে, তাহলে আমরা এখন কি করবো, সবগুলোকে রেফার করে আমরা এখানে কি করে দিতে পারি, এখানে লিখে দিতে পারবো। ঠিক আছে, এবং এই ভ্যালুটা তাহলে কি হবে, X2 ড্যাশ। ঠিক আছে, X2 ড্যাশ, এটা কি জে থেকে গেল, এবং এই লোড, না এই লোড হয়ে গেল আমাদের কত, ZL, এবং এর একরসে যে ভোল্টেজটা তখন কি হয়ে যাবে, এই ভোল্টেজটা যেহেতু নিয়ে চলে আসতেছে প্রাইমারিতে, তার মানে এটা কি করবো, এটা কি করবো, V2 ড্যাশ। এবং V2 ড্যাশ সমান তাহলে কি হবে, V2 ড্যাশ, V2 ড্যাশ কি হিসেবে আসবে, ভোল্টেজের যে রেশিও অনুযায়ী। ঠিক আছে, আমাদের যে কোন রেশিও ছিল, যে E2, হ্যাঁ, E2 বাই E1 সমান হচ্ছে কত, N2 বাই N1, এই রেশিও অনুযায়ী কি আসবে, ভোল্টেজ। ঠিক আছে, তাহলে V2 ড্যাশ সমান তাহলে কি হবে, N1 ডিভাইডেড বাই কত, N2 ইন্টু হয়ে যাবে কত। ওকে, তাহলে এই হলো পুরাটা এই সার্কিটটা। এখন এই সার্কিটটা হয়ে গেল আমার ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার রেফার টু দ্য কি, প্রাইমারি সার্কিট। কোথায় আমরা রেফার করেছি, প্রাইমারি রেফার করছি, এই জন্য এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি আমাদের এখন আর ভুল হবে, এখন বলো ও আরেকটা, আচ্ছা ঠিক আছে, এ পাশে ডান পাশে কি ছিল আমাদের, তিনটা। ঠিক আছে, তিনটা চলে আসে, এখানে আর কোনো কাহিনী। ঠিক আছে, তো সেম একইভাবে যদি আমরা এখন
এই প্রাইমারি সবগুলো প্যারামিটারকে সেকেন্ডারিতে রেফার করি, তাহলে সেগুলো কিভাবে করব? সেম অ্যানালজি ইউজ করব। কি করব? যে সাইডে রেফার করব সেই টার্ম সংখ্যাটা উপরে থাকবে, আর যাকে করব সেই টার্ম সংখ্যাটা নিচে থাকবে। ঠিক আছে, সেম একইভাবে। তাহলে আমরা পরের রাতে কি করব? প্রাইমারি থেকে সেকেন্ডারিতে রেফার করি, তাহলে কিভাবে হবে? কারণ আমাদের যে কোনোটা প্রয়োজন পড়তে পারে, যে প্রাইমারি থেকে সেকেন্ডারি রেফার করা প্রয়োজন হতে পারে, অথবা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করার প্রয়োজন হতে। ঠিক আছে, তাহলে কোনটুক আমার যেটুক লাগবে এটুকু আমার আবার কি করি, সার্কিটটা রাখি আমার এইটুকু নিভাবে ফেলে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার রেফার করবো কি, রেফার টু সেকেন্ডারি। রেফার টু সেকেন্ডারি, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি রেফার করি, তাহলে সেকেন্ডারি অংশগুলো আমরা ইনট্যাক্ট রেখে দিই। ঠিক আছে না, কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে এটা কি হবে? R2, এটা হচ্ছে JX2, এবং এটা হচ্ছে কি লড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ZL। ঠিক আছে, এবং এই ভোল্টেজ হচ্ছে কত? V2। ওকে, আর এই পজিশনে ভোল্টেজ হচ্ছে ওকে। এখন এই দুই পয়েন্টে আমাদের কি হবে? প্রাইমারি ভ্যালু গুলো এখানে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আসি আমাদের এই যে R1, তাহলে এটা কি বলবো? R1 ড্যাশ, এটা বলবো কি JX1 ড্যাশ, কানেক্ট হয়ে গেল। আর এখানে বলবো কি, এখানে RC ড্যাশ, এটা কি হবে? JXM ড্যাশ। এই ভোল্টেজ তখন কি হয়ে যাবে? এই ভোল্টেজ কি হবে? V1। ঠিক আছে, এখন যদি এই ভ্যালু গুলো লিখি, যে R1 ড্যাশ সমান কত? R1 ড্যাশ সমান হয়ে যাবে R1 ইন্টু কোন পাশে নিয়ে গেছি? সেকেন্ডারিতে, তাহলে উপরে ইন্টু হবে, নিচে হবে N1। এগুলো একদম মুখস্থ রাখতে হবে এবং এভাবে মনে রাখতে হবে, নাহলে ভুলে যাবে। হ্যাঁ, আমরা যতই বুঝি কিন্তু জিনিস যদি মনে না রাখতে পারি তাহলে লাভ। ঠিক আছে, একইভাবে কি হবে? X1 ড্যাশ, তাহলে কি হবে? X1 ড্যাশ কি হবে? X1 ইন্টু কি হবে? N2 ডিভাইডেড বাই কত? N1 স্কোয়ার। একইভাবে যদি RC ড্যাশ, এই RC ড্যাশ, এটা হচ্ছে RC ড্যাশ, তাহলে কি হবে? RC ইন্টু ইন্টু বাই সেম জিনিসই খালি আসবে। হ্যাঁ, XM ড্যাশ কি হবে? এখানে কি হবে? XM ইন্টু, আমরা লিখে দিই N1 ঠিক আছে। আর কি থাকলো আমাদের? 1 2 3 4টা হয়ে গেছে, এখন অনলি V1 ড্যাশ। হ্যাঁ, V1 ড্যাশ কি হবে? V1 ড্যাশ সমান হবে আমাদের ভোল্টেজের রেশিও কোথায় নিয়ে গেছি? সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি। তাহলে V1 ইন্টু N2 ডিভাইডেড বাই কত? ঠিক আছে, কারেন্ট গুলো যদি আমরা রেফার করি, কারেন্ট এটা কি হয়ে যাবে? এবার আই নট কি হয়ে যাবে? ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, আর এই কারেন্ট কি হয়ে যাবে? এই কারেন্ট হয়ে যাবে, হুম, এই কারেন্ট তো I1 ড্যাশ হবে না, এই কারেন্ট I1 ড্যাশ তো এইটা কারেন্ট, এই কারেন্ট হচ্ছে I1 ড্যাশ, না না সরি, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ভুল করছি। হ্যাঁ, I2 ড্যাশ, ঠিক আছে, এটা তো I2 ড্যাশ, ঠিক আছে, এটা I1 ড্যাশই হবে। হ্যাঁ, সরি সরি সরি, ভেতর লাগিয়ে দিছি। এটা I1 ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, আর এইখানে কি ছিল? এইটুক তো কি ছিল? I2 ড্যাশ, তা I2 ড্যাশ এটা থাকতেছে, আলটিমেটলি গিয়ে যাচ্ছে I2ই থাকতেছে, কোনোখানে ঝামেলা। ড্যাশ I2 ড্যাশ উপরে উপরে গেলে ডাবল ড্যাশে I2 হয়ে গেল, মনে করো, চিন্তা করো। তাহলে I1 ড্যাশ কি হবে? I1 ড্যাশ, তাহলে I1 ড্যাশ হবে I1 ইন্টু, ঠিক আছে না, N1 ডিভাইডেড বাই কত? ইন্টু কারেন্টের রেশিও অনুযায়ী। ঠিক আছে না, যেমন এখানে কি ছিল? I1 ডিভাইডেড বাই। ঠিক আছে, এগুলো কেন প্রয়োজন পড়বে? এগুলো প্রয়োজন পড়বে, ধরো যে আমি পুরো সার্কিটটাকে সেকেন্ডারি রেফার করে নিলাম, রেফার করার কারণে আমার এই কারেন্টটা ধরো যে আমি ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, I1, বাট আমার কাছে চাইবে যে ইনিশিয়াল সার্কিটের, মানে এই যে এই সার্কিটের প্রাইমারি কারেন্ট করো, তখন আমি I1 ড্যাশ যেহেতু পেয়েছি এই রিলেশন থেকে, তখন I1টা ইজিলি ক্যালকুলেট করে। ঠিক আছে, নো লোড কারেন্ট I0 ড্যাশ একইভাবে কি হবে? ওই সেম জিনিসই আমাদের কি হবে? N1 ডিভাইডেড বাই N। ঠিক আছে, তাহলে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এইগুলো রেফার করার জন্য স্কোয়ারে হবে। ভোল্টেজের জন্য কি হয়ে যাবে? ভোল্টেজের জন্য জাস্ট টার্ন রেশিওটা হবে। ঠিক আছে, আর কারেন্টের জন্য টার্ন রেশিও আর কি হবে, তবে ভোল্টেজে যেরকম থাকবে কারেন্টের ক্ষেত্রে উল্টাটা হবে, এটা তো আমরা সবাই জানি। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। এরপরে যেটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম। তো ফেজর ডায়াগ্রাম আমরা সার্কিটে যারা ভালোভাবে শিখেছি ফেজর ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, তাদের জন্য এটা একদম ডায়াল ভার্ট। ঠিক আছে, জাস্ট ইকুয়েশন অনুযায়ী ড্র করে যায়। তাহলে আমরা এখন কি দেখবো? ফেজর ডায়াগ্রাম। আরো ডিটেলস এর পড়ার কারণ হচ্ছে একটাই, যে সেটা হচ্ছে যে লেটস এই কোর্সটা তো পরবর্তীতেও সেল হবে। ঠিক আছে, কোন স্টুডেন্ট যে ফার্স্ট ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ারে আছে, সে যদি আর কি কোর্সটাতে এনরোল করে, তখন সে যখন পড়বে তাহলে তার কনসেপ্ট গুলো কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সে অনেক কিছু শিখতে হবে। আর যাদের কনসেপ্ট অলরেডি ক্লিয়ার আছে, তারা কি করবো? জাস্ট স্কিপ করে করে যাবো, যেগুলো তো আমার জানা আছে, যে পয়েন্টগুলো আমি নোট করতে বলবো জব এক্সামের জন্য, সেগুলো জাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, আবার এমনও আছে যে আমরা ভার্সিটিতে পড়ছি, অনেক পড়া তো একসাথে পড়ি, তখন এই জিনিসগুলো এত ডিপলি চিন্তা করার সময় থাকে না, বা এত কিছু বোঝার সময় থাকে না। সেক্ষেত্রে যদি আমাদের কনসেপ্টে কোনো আছে ল্যাগিং থেকে থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি? এইটা দেখে আমরা ক্লিয়ার করে নিতে পারি। কারণ হচ্ছে ভার্সিটিতে আমাদের এত ডিটেলসে স্যারদের পড়ানোর সময় নেই। ঠিক আছে, ওনারা জাস্ট একটা জিনিস পড়ায় নিবে, পড়াই দিবে, ওইটা বাসায় গিয়ে আবার 3 4 ঘন্টা পড়ে এটা বুঝতে হবে। বাট এখানে তো আমার ওই সময়ের লিমিটেশন নাই, আমি ডিটেলসে পড়াইতে পারি। তাহলে ফেজর ডায়াগ্রামের জন্য আমাদের প্রয়োজন হবে সেটা কি? প্রথমে সার্কিটটা হবে প্রয়োজন হবে। ঠিক আছে, সার্কিটে ড্র করে ফেলি, সার্কিটে ড্র করে ফেলি। ফেজর ডায়াগ্রাম ড্র করতে একটু সময় লাগবে। হ্যাঁ, এবং আমরা সুন্দর করে ড্র করব যাতে আমাদের বুঝতে প্রবলেম। এখন ফেজর ডায়াগ্রামে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে, আমি বলতেছি কোথায় প্রবলেম। যখন আমরা ড্র করি, এ হচ্ছে আমাদের N1। ঠিক আছে, এটা হচ্ছে N1, এই টার্মিনাল ভোল্টেজ কত? E1। ঠিক আছে, এই কারেন্ট হচ্ছে কত? I2 ড্যাশ, এই কারেন্ট হচ্ছে কত? I1, এই কারেন্ট হচ্ছে কত? I0, সব কারেন্ট লাগবে, ইচ এন্ড এভরিথিং লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে কি IM। ঠিক আছে, এই কারেন্ট হচ্ছে কত? IC। ঠিক আছে না, এটা RC, এটা হচ্ছে
এক্সএম। ওকে, এন্ড দিস ইজ হচ্ছে কি আমাদের দেন সেকেন্ডারি কয়েলের টার্ন সংখ্যা হচ্ছে ইনটু, এবং এই ভোল্টেজ ইন্ডিউস ভোল্টেজ হচ্ছে আমাদের E2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে কি JX2, এন্ড দিস ইজ হচ্ছে আমাদের লোড। ঠিক আছে, যে রেফারেন্স ভোল্টেজ হচ্ছে আমাদের V2, এবং এই কারেন্ট হচ্ছে কি আমাদের I। ওকে, তো ফেজর ড্র করতে গেলে আমাদের কি লাগবে, ইকুয়েশন লাগবে। ইকুয়েশন যদি আমরা প্রথম এইটা ইকুয়েশন বসে, যে V1 সমান হচ্ছে কি, V1 আমাদের E1 প্লাস হচ্ছে R1 I1, ঠিক আছে না, প্লাস হচ্ছে কি জে এক্স অন আই। ঠিক আছে, আর এ পাশে ভি2 সমান কি হচ্ছে, ভি2 সমান, ভি2 এর নাম হচ্ছে আচ্ছা E2 সমানই লিখি, I2 সমান লিখি, পরে ভি2 প্রয়োজন পড়লাম। E2 সমান হচ্ছে কত, ভি2 প্লাস হচ্ছে কি I2 R2 প্লাস হচ্ছে JX2। আর কি কি লাগবে আমাদের, আই নট কারেন্টটা লাগবে। হ্যাঁ, আই নট সমান হচ্ছে কত, আই নট সমান হচ্ছে আই সি কারেন্ট প্লাস হচ্ছে কি আই মিউ বা আই এম। ঠিক আছে, আমরা যে কোনো একটা ইউজ করি, আই এম ইউজ করলাম। আইসি সমান কি হচ্ছে, আইসি সমান E1 ডিভাইডেড বাই কত, RC, এন্ড হচ্ছে কি আই এম সমান হচ্ছে E1 ডিভাইডেড বাই JX, না জে এক্স এম। হ্যাঁ, এটা লিখার একমাত্র কারণ যে আইসি এবং হচ্ছে আইএম এই দুইটাও পরস্পরের কি 90 ডিগ্রি ফেভার হয়, এটাই জাস্ট, আর কিছু না। ওকে, তাহলে আমরা স্ক্র্যাচ থেকে শুরু করি। প্রথমে আমরা এই ইকুয়েশন করবো। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিই প্রথমে হচ্ছে কি আমাদের এইটা ধরে নিলাম, আমাদের কি থাকবে, ফ্লাক্স থাকবে ফাই। ওকে, ফ্লাক্স ফাই থাকবে। তো হিস্টেরিসিস, হ্যাঁ, হিস্টেরিসিস একটা অ্যাঙ্গেল থাকবে কারেন্টের মধ্যে। হিস্টেরিসিস কি জিনিস, আমরা তো সবাই জানি যে কারেন্ট যেভাবে বাড়ে আমাদের ফ্লাক্সটা সেভাবে বাড়ে না, ও কি করে, ফ্লাক্সটা কারেন্টকে কিছুটা কি করে, ল্যাগ করে। ঠিক আছে না, এইটাকে বলা হয় কি হিস্ট্রিসিস। এটা তো সবাই জানি আমরা। যে হিস্ট্রিসিস রূপটা দিয়ে যে আবার যদি আমরা একটু বলি, যে কারেন্ট এবার ধরেন যে এভাবে ফ্লাক্সটা বাড়লো, এবার এদিক বরাবর কারেন্ট, এদিক বরাবর ফাই। হ্যাঁ, যখন ব্যাক করতেছে তখন এইভাবে, তো এইখান থেকে এটাকে বলা হয় যে এই যে এটা ফলো করতেছে, তার মানে কারেন্ট এই পজিশনে কিন্তু জিরো হয়ে গেছে। হ্যাঁ, কারেন্ট এই পজিশনে জিরো হয়ে গেছে, কিন্তু ফ্লাক্স জিরো হয়। এই যে ওকে কি করতেছে, কিছু একটা জিনিস একটা অ্যাঙ্গেলে ল্যাগ করতেছে, বা হচ্ছে যে কি বলবো, ওটা আর কি, মানে ল্যাগ করতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি স্ট্রেস। তার মানে কারেন্ট যে ফেজে থাকবে আমাদের ফ্লাক্স কিন্তু সেই ফেজে থাকবে না। ঠিক আছে না, বাট আইডিয়ালি যখন আমরা করেছিলাম তখন তো হিস্ট্রিস আমরা চিন্তা করি নাই। আইডিয়ালি যখন আমরা ফেজর ড্র করেছিলাম, তখন যে বারবার কারেন্ট ছিল সেবারে আমরা কি ফাই দেখাই দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি প্র্যাকটিক্যাল জিনিসটা আমাদের নিতে হচ্ছে। তার মানে ফাই যে বরাবর থাকবে কারেন্টটা কি করবে, তার থেকে কি করবে, একটু লিডে থাকবে, কারণ ফ্লাক্সটা কি করতেছে আমাদের lag। তাহলে আমাদের যে ম্যাগনেটাইজেশন যে কারেন্টটা হবে, ম্যাগনেটাইজেশন না, আমাদের যে নো লোড কারেন্টটা হবে আর কি। ঠিক আছে, নো লোড কারেন্টটা কিরকম হবে, নো লোড কারেন্টটা সামথিং একটা কি হবে আমাদের লিড করবে। তো আমরা অন্য একটা কালার দিয়ে দিই, তাহলে এই হিস্টেরিসিস কারণে আমার কি হবে, কারেন্টটা কিছুটা কি করবে, নো লোড কারেন্টটা আমাদের লিড করবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের নাম দিব কি, কিছু একটা অ্যাঙ্গেল নাম দিই, থিটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে আমাদের হচ্ছে কি হিস্টেরিসিস অ্যাঙ্গেল। এখন ফাই ফাই এবং হচ্ছে ইনডিউস ইএমএফ E1, এই দুটোর মধ্যে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। তাহলে এটা আমরা হচ্ছে যে ধরো এটা কালার দিলাম, তাহলে এইভাবে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের কি হবে ইউ। ঠিক আছে, আর এই কারেন্টটা আমি বলেছি কি নো লোড কারেন্ট আই। ঠিক আছে, তো এই নো লোড কারেন্টের কয়টা কম্পোনেন্ট, আর আইসি এবং হচ্ছে কি আই এম। আইসি কার বরাবর হবে, আইসি হচ্ছে কি E1 এর ফেজে হবে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি। আর আই এম কি হবে, E1 এর থেকে 90 ডিগ্রি কিসে হবে, ল্যাগে হবে। ঠিক আছে না, তো এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি ল্যাগ। E1 এ 90 ডিগ্রি ল্যাগ হলে কোন বরাবর যাবে, ফাইভ বরাবর। তবে ম্যাগনেটাইজেশন কারেন্টটা যাবে আমাদের ফ্লাক্সের বরাবর। ঠিক আছে, ম্যাগনেটাইজেশন কারেন্টের মানেই তো হলো ওটা, যে ও ফ্লাক্সটা ক্রিয়েট করে। আর নো লোড কারেন্টের নট অনলি ম্যাগনেটাইজেশন কারেন্ট, ওর সাথে আবার কোরলোস কম্পোনেন্ট আছে, এই জন্য এটা। ঠিক আছে, তাহলে এইটার এই বরাবর এই পজিশনে এই বরাবর যেটুকু থাকবে সেটুকু হচ্ছে কি আমাদের ম্যাগনেটাইজেশন কারেন্ট। হ্যাঁ, তার মানে এইটুকু হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন। একই কালার হয়ে গেল, মনে হচ্ছে চেনা গেল না, অন্য একটা কালার নিয়ে আমরা রোটেট হয়ে গেছিল, ধরো এটা নিলাম। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের হচ্ছে কি, সময় বেশি নেই কিন্তু হচ্ছে ক্লিয়ার একদম বুঝতে হবে। এইটুকু হচ্ছে আমাদের আই এম ম্যাগনেটাইজ। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন কারেন্ট। এই বরাবর তাহলে কি হবে, E1 এর বরাবর, E1 এর বরাবর কি থাকছে, আইসি থাকতেছে। এইটুকু কারেন্ট হচ্ছে কি আমাদের আইসি কারেন্ট, কোর লস। ঠিক আছে, কারেন্ট ধরো যে ওটা তীর চিহ্ন হয় না, এই যে এইটুকু হচ্ছে আমাদের কারেন্ট আই সি। ওকে, নাও আই অন পেতে গেলে আমাদের লাগবে কই, I1 কারেন্ট তো লিখি না। হ্যাঁ, তাহলে I1টা লিখি, I1 কারেন্ট মানে পাইতে গেলে আমাদের লাগবে কি আই নট কারেন্ট এখানে পেয়ে গেছি, আর লাগবে কি I2 ড্যাশ কারেন্ট। আর I2 ড্যাশ কারেন্ট কোথা থেকে পাবো, I2 ড্যাশ কারেন্ট I2 থেকে পাবো। সুতরাং I2 যদি পাইতে যাই তাহলে আমাদের তো কি লাগবে, মানে E2 ও লাগবে আর কি, E2 পরে দেখতেছি, I2 একটা সামথিং একটা কিছু লাগবে। এখন I2 কারেন্টের আমি কোথায় দেখাবো, ঠিক আছে, I2 কারেন্টটা আমরা এখন কোথায় দেখাবো, তো এই I2 কারেন্টকে আমরা কোনো একটা হচ্ছে কি অ্যাঙ্গেলে জাস্ট একটা ধরে নিই।
ঠিক আছে, I2 কারেন্টকে ধরে নিই, কারণ এই ফেজরেতে হঠাৎ করে আমরা V2 দেখাইতে পারতেছি না, ঠিক আছে, সুতরাং I2 কারেন্টকে কোনো একটা অ্যাঙ্গেলে আমরা ধরে নিই। হ্যাঁ, তো I2 কারেন্টকে ধরো যে এরকম একটা অ্যাঙ্গেলে ধরে নিবো, এটা হচ্ছে কি আমার I2 কারেন্ট একটু বড়ই নেই, ঠিক আছে, যেহেতু লোড কারেন্ট থাকবে আমরা এটা একটা স্টেপ ডাউন হচ্ছে যে ট্রান্সফরমার ধরতেছি ধরো, তাহলে এটা হচ্ছে কি আমরা ধরে নিলাম, তাহলে I2 ড্যাশ কি হবে, I2 ড্যাশ এই ফেজে হবে, জাস্ট কি হবে, ভ্যালু আমাদের চেঞ্জ হয়েছে, ঠিক আছে না, কারণ I2 ড্যাশ ছিল আমার N2/N1, এটি হচ্ছে I2, ঠিক আছে না, যেহেতু স্টেপ মানে হচ্ছে যে কি এটা ডাউন ট্রান্সফরমার, তার মানে I2 যদি বেশি হয় I2 ড্যাশ কি হবে আমাদের, এটা কি ঠিক ছিল, না এটা আমার ভুল হয়, N1/, না এটাও ঠিক হয় না, আগেরটাই ঠিক ছিল না, এরকম জাস্ট সহজ হিসাব মনে রাখার, সেটা হচ্ছে এমএমএফ ব্যালেন্স, ঠিক আছে, এটা প্রায় আমার ভেজাল লাগে, I2 ড্যাশ ইন্টু হচ্ছে কত N1 সমান কত I2, এমএমএফ ব্যালেন্স থেকে আমাদের লিখলে N2/, কত N1, এটা হচ্ছে কত স্টেপ ডাউন ট্রান্সফরমার ধরতেছি আর কি আমরা, হ্যাঁ, তার মানে N1 তার মানে কারেন্টের ভ্যালু কি হবে, কম হবে, এবং কি সেম ফেজে, তার মানে এই বরাবরই থাকবে, এই বরাবর অন্য একটা কালার দেখাইতে হবে আমাদের, অন্য কোন কালার, লাল কালার দেখালাম, ঠিক আছে, তাহলে এই বরাবর আমরা ধরলাম যে এইখানে এটা হচ্ছে কি আমাদের I2 ড্যাশ, ঠিক আছে, তাহলে আয়ন কারেন্ট কি হবে I2 ড্যাশ এবং I0 এর যে ফেজর এডিশন হবে সেটা, তো I2 হচ্ছে এইটা, I0 হচ্ছে তাহলে এই দুইটার মাঝামাঝিতে কোথায় যাবে আমাদের I2, না I1 হবে, ঠিক আছে, তো I1 হবে, তাহলে আমাদের ভেক্টর এটা এইদিকে একটা গেছে ভেক্টর, এটা এইদিকে বরাবর, তাহলে এটা কি করতে হয়, ভেক্টর এডিশন ক্যালকুলেশন করতে হলে কি করতে হয় আমাদের, কি করতে হয়, সামান্তরিক ড্র করতে হয়, ঠিক আছে না, আমাদের কি করতে হয়, সামান্তরিক ড্র, দেন সামান্তরিক ড্র করে সামান্তরিক যে কর্ণটা যেটা সেটাই কি আমার ফেজর এরিয়া, তো আমরা সেম এখানে ওই সেম জিনিস সেম কনসেপ্টে আমরা ইউজ করি, এটা সামান্তরিক ড্র করি, হ্যাঁ, তার মানে এইভাবে যাবে, এভাবে অল্প যে এভাবে যাবে, তো হলো না আর কি, আমরা যেটা ধরে নিই আচ্ছা, তার মানে এই বরাবর ধরো যে ধরো মাঝামাঝি কোনো একটা পজিশনে, তাহলে এই দিয়ে গেল আমার কি হবে, এই বরাবর হলো আমার, না এত বড় হবে না, এত বড় ধরো, হ্যাঁ, আর এইটা আর এটা ধরে নিলাম, তাহলে এইটা যেটা হলো সেটা হচ্ছে আমার হচ্ছে কি I1, ওকে, তাহলে E1, এই E1 এর সাথে যোগ হবে কি I1R1, তো I1 আর R1 কি হবে, I1 এর ডাইরেকশন থাকবে, আর যেহেতু কোনো ফেজ অ্যাঙ্গেল অ্যাড করতেছে না ion, তাহলে কি হবে, আমরা যদি এখন এই ইকুয়েশন অনুযায়ী বসানো কি করি, তাহলে এই বরাবর আছে, হ্যাঁ, তাহলে এটা ডটেড লাইন নেই, সমান্তরাল হবে, তাহলে মনে করো যে এরকম একটা সমান্তরাল হচ্ছে না, হচ্ছে না এরকম, তাহলে এই বরাবর যাবে আমাদের কি হবে, এই বরাবর যাবে আমাদের I1R1, তাহলে এই হচ্ছে আমাদের কি I1R, আমাদের গ্রাফিক্স প্যাডে ড্র করার জন্য আমরা সুবিধা মতো বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, নিভাইতে পারতেছি, কিন্তু খাতায় যখন ড্র করবো তখন এটা খুব ঝামেলার আর কি, ঠিকঠাক না মিলাইতে পারলে হবে প্রবলেম, তাহলে এটা হচ্ছে কি আমার I1, ঠিক আছে, তাহলে আর কি থাকলো, E1 তো পেয়ে গেছি, I1R1 পেয়ে গেছি, যে X1 I1, ঠিক আছে, যে কি করছে 90 ডিগ্রি অ্যাড করছে, তাহলে কি হবে I1 X1 এর যে মানে যে মাল্টিপ্লিকেশন হবে সেটা কি হবে, I1 থেকে 90 ডিগ্রিতে কি হবে, লিডিং এ হবে, তাহলে যদি আমাদের এইটা I1 হয় ডাইরেকশন হয় কোনটা, এই যে এটা যদি I1 ডাইরেকশন, তাহলে 90 ডিগ্রি ডাইরেকশন কোন হবে, এইভাবে 90 ডিগ্রিতে হবে, 90 ডিগ্রিতে, না I1 এর ডাইরেকশন তোমার এইটা, তাহলে এর থেকে 90 ডিগ্রি ডাইরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে, ঠিক আছে, তাহলে আমাদের যে ভেক্টরটা যাবে তাহলে কোন বরাবর, এটার সাথে যদি অ্যাড করবো এই মাথাতে অ্যাড করবো কোন দিক বরাবর, এই বরাবর, তাহলে আর একটা ভেক্টর নিয়ে নিই, তীর চিহ্ন নিই, অন্য একটা কালার নিলাম, তাহলে এই হচ্ছে আমাদের, ধরো যে এরকম ধরে নিলাম এইটা, হ্যাঁ, এইটা হলো আমাদের I1, তাহলে এই যে পয়েন্ট, কোন পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে কি ভি, তার মানে এর মাথাতে আমরা পেয়ে গেলাম ভি, ঠিক আছে, তাহলে এর মাথাতে যেটা পাবো সেটা হচ্ছে কি, এটা আমরা কোন ভেক্টর এরকম একটা কালার নিলাম, এইখান থেকে অ্যাড করে যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে কি, ওকে, তাহলে ভি1, ওকে, এইবার এসে আমরা এইটা এই ইকুয়েশন থেকে আমরা ড্র করি V2, ড্র করে ট্রাই, I2 টা আমরা এখানে ধরো যা অ্যাজাম্প করে নিয়েছি, অ্যাজাম্পশন নিয়ে নিয়েছি, তার জন্য I2 ড্যাশ পাই, এখন আমরা E2 ডাইরেকশনটা একটু ট্রাই করি যে কোন দিকে, এখন এইখানে হচ্ছে একটা ঝামেলা, যে আমাদের বিএল থেরেজার বইয়ে বা অনেক বইয়ে এই V2 E2 এইসব জিনিসগুলো নিচের দিকে দেয়, কোন দিকে, নিচের, যেমন E2 যদি নিচের এইদিকে, নিচের দিকে E2, ঠিক আছে, E2 যখন এদিকে নিচে দেখা যাচ্ছে, V2 ধরো যে সামথিং এরকম একটা অ্যাঙ্গেলে, যেহেতু ল্যাগ করবে, তার মানে V2 এরকম কোন একটা ডাইরেকশন দেখছে, আর V2 এখানে কারণে কারেন্টের ডাইরেকশন এরকম নিছে, এইভাবে করে, ঠিক আছে, এরকম করে, কিন্তু যেহেতু আমরা সার্কিটে এটা কেন করেছে, আমরা ওই যে প্রথমে বলছিলাম যে লেন্স লকে দেখানোর জন্য এইভাবে নেগেটিভ আমরা সামনে একটা এটা কি করে নিই, কিন্তু আমরা বলেছিলাম যে যখন আমরা সার্কিটে লেন্স ল অনুযায়ী পোলারিটি দেখাই দিব, ঠিক আছে না, পোলারিটি আমি যখন মার্ক করে দিব তখন কিন্তু আবার লেন্স ল আবার অ্যাপ্লাই করা যাবে, তখন আর সামনে মাইনাস দেওয়া যাবে না, ঠিক আছে না, এই কারণে আমাদের এই উল্টা দিকে যেটা দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু ভুল, কিন্তু এটা ভাবে ঠিকভাবে চলতেছে, অ্যাকচুয়ালি কিন্তু ভুল, কারণ হচ্ছে আমরা সার্কিটে এভাবে ড্র করে ফেলছি এবং লেন্স ল অনুসারে কিন্তু এই পোলারিটি যে E2 এর পোলারিটি কিন্তু আমরা দেখাই, E2 এর পোলারিটি কিন্তু আমরা দেখাই লেন্স ল অনুসারেই কিন্তু দেখাইছি, বা লেন্স ল অনুসারে এটা কিন্তু মার্ক করছি, এখানে যদি পজিটিভ হয় তাহলে এখানে পজিটিভ হইতে হবে lens। সুতরাং যখন E2 বা এগুলো যখন আমরা ড্র করব তখন E1 যে ফেজে রয়েছে E2 কিন্তু সেম ফেজে থাকতে হবে,
এটা কিন্তু নেগেটিভ, কারণ অলরেডি আমি কি করছি, আমি পোলারিটি মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ হওয়া তাহলে আমাদের E1 যদি এই ফেজে থাকে তাহলে E2 কি থাকবে, এই ফেজে থাকবে। ঠিক আছে, তাহলে E2 কি থাকবে, E2 তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো, E2 আমরা পেয়ে যাবো। এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা একটা আমাদের স্টেপ ডাউন ট্রান্সফর্মার, তাহলে E2 কি হবে, ছোট হবে কার তুলনায়, E1 এর তুলনায়। ঠিক আছে, তাহলে আমরা একটু কি করবো, ছোট একটা নিব, ধরো যে লাল নিলাম, হ্যাঁ, লাল নিয়ে এই সেম পেজে এটাকে মার্ক করলাম আমরা ওর উপরে, হ্যাঁ, এটা মার্ক করলাম আমরা। ঠিক, তাহলে E2 I2 জানি, তাহলে অ্যাকচুয়ালি V2 ইকুয়েশনটা বসাই, তাহলে এটা আমরা দেখি এটা ডিফারেন্ট কোন ভাবে করা যায়, ড্র করা যায়। এভাবে ট্রাই করছো কিনা, যে আমরা V2 রিলেশনটা বের করি। হ্যাঁ, তাহলে V2 সমান হচ্ছে E2, কারণ E2 আমরা এখানে পেয়ে গেছি, হ্যাঁ, ডাইরেকশন E2 মাইনাস I2R2 মাইনাস JX2। ঠিক আছে, তাহলে এটা এখন ড্র করলে আমরা V2 পাই যাবো, V2 ড্র করলে আমাদের পুরো ভেক্টর কিন্তু শেষ। ঠিক আছে, কেন, কারণ I2 কে আমরা অ্যাকচুয়ালি একটা কি করছি, অ্যাজাম্পশন করে নিছি I2 কে। হ্যাঁ, তাহলে I2 ডাইরেকশন আমাদের কাছে আছে, E2 তো আমরা পাইলাম E1 থেকে, সুতরাং আমরা এখানে সবগুলো ডাইরেকশন জানবো, সুতরাং এইটা আমরা কি করবো, এখন ইজিলি ড্র করতে পারবো। এবং এগুলো সবগুলো যখন অ্যাড করে দিব তখন V2 তাহলে E2 আমরা পেয়ে গেছি। এখন আসি I2 এবং তো R, ঠিক আছে না, এখন I2R2 ডাইরেকশন কোন দিকে, I2R2 ডাইরেকশন হবে I2 এর দিকে। ঠিক আছে, তাহলে I2 এর দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে I2 এই বরাবর আছে, হ্যাঁ, তাহলে এর সমান্তরাল চিন্তা করলে এটুকু বড়। কিন্তু সামনে একটা কি আছে, মাইনাস রয়েছে। ঠিক আছে, মাইনাস যদি হয়, যেহেতু মাইনাস আছে, তাহলে এটা কি যাবে, এটা উপর দিকে না যায়, এটা কি আসবে নিচে। ঠিক আছে, তাহলে I2R2 তাহলে কি হবে, আমরা যদি ভেক্টর ড্র করি, তাহলে মাইনাস I2R2 হবে এই দিকে আসবে, I2R2 যেহেতু এই দিকে, মাইনাস যেহেতু আছে সামনে, তাহলে কি হলো, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমার I2R, কোনটা, এইটা টু। ঠিক আছে, তাহলে এটা শেষ, দেন আসে আমরা I2X2। তাহলে I2 কোন বরাবর, এই বরাবর, এটা বরাবর, তাহলে যেহেতু আছে 90 ডিগ্রি যাবে, তাহলে কোন বরাবর যাবে, আমাদের এই বরাবর। ঠিক আছে, এই বরাবর মানে এই বরাবর যাবে। ঠিক আছে, মানে নিচ, এই দিক বরাবর যাবে, কিন্তু সামনে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি কোন বরাবর আসবে, এই নিচের দিকে আসবে। এটা এইদিকে মানে এই বরাবর না যায়, এটা কি যাবে, এই নিচের দিকে। ঠিক আছে, তাহলে নিচের দিকে যায় যদি, এবং সেটা কত আসবে, 90 ডিগ্রিতে আসবে। হ্যাঁ, তো এটার জন্য আমাকে এটা একটু বড় করতে হবে, নাহলে আবার মিলানো যাবে। Okay? তাহলে কি হবে আমাদের, এটা কোন বরাবর যার কথা ছিল, যেহেতু I2 একটু এই বরাবর, মানে এই বরাবর যাওয়ার কথা ছিল, আমরা যদি এইটাকে মানে একদম পজিশন রেখে যদি আমরা জাস্ট যেভাবে করি, তাহলে এই বরাবর উপর দিকে যাওয়ার কথা ছিল, সেটা এখন চলে আসবে কি নিচের দিকে বরাবর চলে আসবে। ঠিক আছে, তার মানে এটাকে এরকম কালার দিলাম, ধরো যে এইরকম চলে আসবে, দ্যাটস একবারে। ঠিক আছে, আমরা এইটুকু অংশকে ধরে নিলাম আমরা কত, I2 যে, আচ্ছা যেহেতু লাগবে না, কারণ যে দ্বারা আমাদের ডাইরেকশন দেখে, ডাইরেকশন অনুযায়ী তো আমরা ড্র করে ফেলছি, তাহলে অনলি I2। ওকে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যে অ্যাডিশন হবে, সেটা কি হবে আমাদের, কাকে দেখাবে, সেটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের। ঠিক আছে, এবং এই অ্যাঙ্গেল হচ্ছে কি আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। যদিও এখানে মানে ড্রয়িং ভ্যালু গুলো সব মানে এলোমেলো আছে, তো জাস্ট অ্যাজাম্পশন হিসেবে ধরা আছে, কোনটা বড় ছোট হয়েছে, এই জন্য অ্যাঙ্গেলটা কি অনেক বড় লাগছে। এই V2 আর I2 এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে কি আমাদের ফাই। এই অ্যাঙ্গেলটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের I2 মানে I2টাকে আমাকে ধরা হয়নি। ঠিক আছে, I2টাকে আমাকে এরকম একটা পজিশন, এরকম অ্যাঙ্গেলটা বড় হয়েছে, বাট প্রসেসটা এরকমই আর কি। হ্যাঁ, প্রসেসটা এভাবে যাবে, আমাদের I2টা যদি এই বরাবর আসে, অ্যাঙ্গেলটা ছোট হয়, মানে লোড আমরা যদি ধরে নিই কাছাকাছি, পারফেক্ট ওয়ানের কাছাকাছি, ধর 10 হচ্ছে যে পারফেক্ট অ্যাঙ্গেল, ধরো যে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি, তাহলে এরকম পজিশনে দিলে তখন এইটা এত দূরে আসবে না। ঠিক আছে, হতে পারে V2টা আমার এই পাশেই চলে, এরকম হতে পারে। ঠিক আছে, ধরো এই পজিশনে যদি নিই, তাহলে V2টা দেখা গেলো এই পজিশনে চলে, সুতরাং এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্ট হচ্ছে যে আমাদের ড্র করতে পারতেছে কিনা। ঠিক আছে, এই যে রিলেশন গুলো বুঝতেছি, যে পজিটিভ হলে এই দিকে যাওয়ার কথা ছিল, যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে উল্টা দিয়ে দিকে আসে। এরপরও যদি কারো কনফিউশন হয়, তাহলে বললো, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়া। এরপর আমরা আসি যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন ট্রান্সফর্মার টেস্ট করি যেগুলো, সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপ্রক্সিমেট মডেলেই আমাদের টেস্টের ক্যালকুলেশনটা করি। আর কারণ অ্যাপ্রক্সিমেট মডেল নিলে আমাদের ক্যালকুলেশন খুব ইজি হয়েছে। হ্যাঁ, তাহলে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট CKT লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালটা কিরকম ছিল, অ্যাকচুয়ালটা ধরো যে এরকম ছিল, রেফার টু প্রাইমারি যদি হয়, তাহলে এটা R1, এটা হচ্ছে কি JX1, এবার হচ্ছে কি RC, এবার আবার হচ্ছে JXM, দেন এখানে ছিল আমার R2 ড্যাশ JX2 ড্যাশ, এবং হচ্ছে কি আমাদের লোড, আমরা রেফার করে ড্র করলাম, এটাতে কোনো ইফেক্ট পড়বে না আমাদের। Z2 আচ্ছা, Z2 হচ্ছে কত। ঠিক আছে, তো আমরা দেখি যে আমাদের যে RC, ঠিক আছে না,
নো লোড কারেন্ট, হ্যাঁ, নো লোড কারেন্ট এবং হচ্ছে নো লোড কারেন্ট মানে হচ্ছে কি আইএম, এন্ড হচ্ছে কি আমাদের আইসি, এই দুটো অ্যাকচুয়ালি কি এই দুটো যোগ হচ্ছে কি নো লোড কারেন্ট, ঠিক আছে না, ম্যাগনেটাইজেশন কারেন্ট প্লাস কোর লস, এই দুটো মিলে যায় নো, হ্যাঁ। তার মানে বলতে পারি যে নো লোড কারেন্টটা ডিপেন্ডস অন হচ্ছে কি অনলি হচ্ছে কি এই পয়েন্টের পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ কি ই1 বলি, ঠিক আছে, এই পয়েন্টের ভোল্টেজ ই1 ছিল, বাস যে কোনো একটা বলি আর কি, হ্যাঁ, বা মার্কি করে ফেলি এবি ধরো, তাহলে ভি এবি ধরে, তাহলে ভি এবির উপর ডিপেন্ড করতেছে এটা, কারণ দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ বেশি হলে এই রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, তার মানে কারেন্ট বেশি হবে, এটা তো যেহেতু এক্সএম কনস্ট্যান্ট, এটা কারেন্ট বেশি হবে, তার আলটিমেটলি কি হবে বড় বেশি, ঠিক আছে। এখন এই আর1 উইন্ডিং এর রেজিস্ট্যান্স খুবই অল্প থাকে, ঠিক আছে না, আমাদের ফুল লোড কারেন্টের তুলনায়, বা হচ্ছে যে আচ্ছা ফুল লোড কারেন্ট নো লোড অ্যাকচুয়ালি যে আমাদের যে উইন্ডিং এর রেজিস্ট্যান্স কি থাকে খুবই কম থাকে, ঠিক আছে। এবং হচ্ছে যে লিকেজ রিঅ্যাকটেন্সটা আমাদের ট্রান্সফর্মারকে আমাকে খুব সফিস্টিকেটেড ডিজাইন হইলে আমাদের লিকেজ রিঅ্যাকটেন্স এটাও কিন্তু কি খুব কম হয়, ঠিক আছে না। মোস্ট অফ ফ্লাক্স কি হয়ে যায় কোর দিয়ে পাস করে, এবং ওভাবে করে রাখা হয় যাতে যে ফ্লাক্সটা বাইরে লিকেজ কম হয়, মানে একটা উইন্ডিং এর উপর আরেকটা উইন্ডিং হচ্ছে কি ওভারল্যাপ করে দেখা হয়, ঠিক আছে। ট্রান্সফর্মার প্র্যাকটিক্যাল আমরা যে দেখতেছি আর কি, যে এইভাবে করে যেটা করা আছে, এদিকে একটা উইন্ডিং দেওয়া আছে, এদিকে কিন্তু এরকম হয় না আর কি। সাধারণত যেটা হয় যে ধরো যে এটা একটা লেম্প, একটা ট্রান্সফর্মার করে, এটা একটা লেম্প, হ্যাঁ, ধরো থ্রি লেম্প একটা ট্রান্সফর্মার, থ্রি ফেজে যদি চিন্তা করি, তার মানে এই তিনটা লেম্প মনে করো, বাহু আর কি, হ্যাঁ, এই তিনটা ফেজের তিনটা কয়েল আছে, তো এই কয়েলের উপরে হচ্ছে যে আমাদের কি করবে, আমাদের নো লোড মানে লো ভোল্টেজ কয়েলটা এভাবে জড়াই দিল, হ্যাঁ, এই লোড জড়াই দিল, এরপর কি করবে, এর উপরে কি আমাদের হাই ভোল্টেজ কয়েলটা জড়াই, ঠিক আছে, ফলে নো লোড এর মানে হচ্ছে যে যে ফ্লাক্সটা তৈরি হয় আর কি, ঠিক আছে, ফ্লাক্সটা যেটা তৈরি হয় একটা প্রাইমারি কয়েল দ্বারা পুরাটা কি করবে মোটামুটি আমার প্রায় 100%-এর কাছাকাছি, বা 95% বা 98%ই আমার কি করবে এখানে লিঙ্ক করবে, ঠিক আছে না, কারণ হচ্ছে যে লিকেজ হওয়ার কোনো না, তারপর কোরটা অনেক ভালো, সুতরাং আমাদের হচ্ছে কি দেখতে পাচ্ছি যে লিকেজ রিঅ্যাকটেন্সটা কি হবে খুবই ভ্যালু ছোট হবে, এবং আর1 এর ভ্যালু ছোট হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে মানে এই আর1 এবং হচ্ছে কি জে এক্স ওয়ান এর যে হবে আই ইন্টু আর1 প্লাস হচ্ছে কি জে এক্স ওয়ান এর যে ড্রপটা হবে, ঠিক আছে, সেই ড্রপটা কি হবে খুব অল্প হবে, okay? অল্প যদি হয় তাহলে ভি এবি কি হবে, ভি এবি ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে ভি1, প্রায় এরকমই হয়, ঠিক আছে, ভি এবিটা ইকুইভ্যালেন্ট, তো এরকম যদি হয় ভি এবং ভি1 যদি এরকমই হয়, তাহলে এই ব্রাঞ্চটাকে কোন ব্রাঞ্চটাকে এই যে পুরো ব্রাঞ্চ রয়েছে, হ্যাঁ, এই পুরো ব্রাঞ্চটাকে যদি আমরা এইখানে না দেখাই, এই পুরো ব্রাঞ্চটাকে যদি আমরা এইখানে না দেখি, এর সামনে যদি নিয়ে চলে আসি, তাহলে কি এই যে ভ্যালুগুলো মানে আইসি এবং হচ্ছে আইএম সেগুলো কি মানে সিগনিফিক্যান্ট কোনো কি চেঞ্জ হবে, সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ হবে, ঠিক আছে, সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ, কারণ ভোল্টেজের কি হচ্ছে না চেঞ্জ খুবই অল্প, হ্যাঁ, লেটসে ধরো যে এইখানে এইটার ভোল্টেজ ধরো যে 240, ঠিক আছে, এখানে অল্প পরিমাণে 1 ভোল্ট কমে যদি 239 হয়, ঠিক আছে, তাহলে 239, তাহলে 240 অ্যাক্রসে যেটুকু হচ্ছে আইসি প্লাস আইএম হচ্ছিল, 239-এর অ্যাক্রসে কি হচ্ছে আমাদের আইসি প্লাস আইএম প্রায় সেম পরিমাণই হবে, ঠিক আছে। তার মানে আমরা কি করতে পারি, আমরা এই ব্রাঞ্চটাকে এখানে না রেখে এখানে করে ফেলতে পারি, ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট, তাহলে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট মডেলটা তাহলে কিরকম হবে, এটা কি করে এই ব্রাঞ্চটাকে আমরা এখানে নিই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর1 জে এক্স ওয়ান ঠিক আছে। দেন এই প্রাইমারিতে মানে এই কোন ভি ওয়ান ভোল্টেজের কাছে আমরা কি করব, এই ব্রাঞ্চটাকে আমরা কানেক্ট করবো, এটা হচ্ছে আর1 নাকি আর সি এটা হচ্ছে কি জে এক্স, আর এখানে যা ছিল তাই থেকে গেল আর2 ড্যাশ জে এক্স2 ড্যাশ, এখানে হচ্ছে কি আমার লো জেড এল হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট করলে আমাদের কি সুবিধা হইলো, সুবিধা হইলো যে এই পুরাটুক জাস্ট একটা কি একটা সিরিজ ব্রাঞ্চ, ঠিক আছে, পুরো একটা সিরিজ ব্রাঞ্চ, তাহলে সিরিজ যদি পুরোটা একটা ব্রাঞ্চ হয়, তাহলে এটাকে কি করতে পারে আরো ছোট কি করতে পারি, রিডিউস করতে পারি, মানে ছোট করে ফেলতে পারি, তো ছোট করলে কি হয়ে যাবে, জাস্ট সার্কিটটা কিরকম থাকবে, সার্কিট এরকম থাকবে ভি1, এখানে থাকলো আমাদের আর সি, এখানে কি থাকলো জে এক্স এম, আর এই পুরোটাকে এই আর1 এবং আর1 ড্যাশ মানে আর2 ড্যাশ, হ্যাঁ, আর1 এবং আর2 ড্যাশ কে একসাথে করে কি করতে পারি, একটা একটা বানায় ফেলতে পারি, যেহেতু সিরিজ জিনিস ইকুইভ্যালেন্ট, তাহলে কি করতে পারি, এটা আর01 দ্বারা কি করতে পারি এক জায়গায় করে ফেলতে, ঠিক আছে। এবং আর01 সমান কত, আর01 সমান তাহলে হচ্ছে আর1 প্লাস আর2 ড্যাশ, ঠিক আছে। এবং একইভাবে এইটা আর এইটাকে একসাথে করে লিখতে পারি, লিখতে পারি কি এক্স01 সমান কত, এক্স1 প্লাস এক্স2 ড্যাশ, ঠিক আছে, আর লোড তো লোডই থেকে গেল, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট করলে কি হবে, আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ হবে, হ্যাঁ, এই জন্য আমাদের অ্যাপ্রক্সিমেট মডেলটা পড়া প্রয়োজন, ওকে। তাহলে এই যে আর01টা লিখছি, যে আর01 সমান আর1 প্লাস হচ্ছে কি আর2 ড্যাশ, এটাকে যদি আবার ওই আর2 ড্যাশের ভ্যালুটা বসাই দিই, তাহলে কি হবে আর1 প্লাস এন1 ডিভাইড বাই এন2 স্কোয়ার, একইভাবে আমরা এক্স01 কি লেখা যাবে, এক্স01 এক্স1 প্লাস এক্স2 ড্যাশ,
সামনে কত x1 প্লাস n1 বাই টু স্কোয়ার ইন্টু হচ্ছে কত, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট মডেল অফ এ ট্রান্সফর্ম। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি একটু জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি, চেঞ্জ হয়ে যাবে কি, এটা যদি আই নট বলি, এটা যদি কি বলি I1 বলি, তাহলে এই কারেন্ট কোন কারেন্ট, এই কারেন্ট হচ্ছে কি I2 ড্যাশ। ঠিক আছে, একইভাবে এই কারেন্ট কি হয়ে যাবে একটু ড্যাশই থাকতেছে আর কি। তাহলে এইবারও হচ্ছে আমারও কি I1 সমান হচ্ছে কি হচ্ছে I0 প্লাস হচ্ছে I2 ড্যাশই থাকতেছে, মানে টোটাল কারেন্ট আর কি অ্যাকচুয়ালি একই থাকতেছে, পরিবর্তন হচ্ছে না। বাট হচ্ছে I0টা হালকা একটু বাড়বে আর কি। হ্যাঁ, কারণ এই বি পয়েন্টের তুলনায় V1 ভোল্টেজ যেহেতু একটু বড়, তার মানে I0 এর ভ্যালুটা জাস্ট একটু বাড়ে, এইটুকু পরিবর্তন। তাহলে আজকে এই পর্যন্তই করি, সামনে ক্লাসে আমরা পার ইউনিট ইকুইভ্যালেন্ট সার্কিটটা, আমরা ট্রান্সফরমারে পার ইউনিট ডিটেলস পড়েছি, তারপরে এখানে ওই সেম একটু পার ইউনিটের ক্যালকুলেশনটা দেখাবো আর কি, যে কিভাবে একটা ইম্পিডেন্স কে পার ইউনিটে কনভার্ট করা যায়। এটা হচ্ছে এটাই বেসিক্যালি লাগবে আর কি। তারপর দেখবো যে পার ইউনিট রেজিস্ট্যান্স, ঠিক আছে না, আমাদের পার ইউনিট রেজিস্ট্যান্স, এটা সমান হচ্ছে পার ইউনিট ফুল লোড হচ্ছে কপার লস, যেভাবে হয় এগুলো দেখবো। এবং পার ইউনিটে খুবই এটা মানে চমৎকার একটা জিনিস, কারণ পার ইউনিটে অনেক ম্যাথ করলে খুবই সহজে কিন্তু ক্যালকুলেশন হয়ে যায়, যেটা এমনি করতে গেলে কঠিন হয়, একটু বেশি জটিল।